ধরনের কোনো আমরা অবস্থা দেখছি না বা ওই রকম ইনভেস্টমেন্ট অপরচুনিটি এখন দেখছি না। এই বাস্তবতায় আমরা কি করতে চাই? সো আমরা প্রথমেই বলি যে আমাদের যেটা বলছিলাম যে আমাদের কর টু জিডিপি এখন হচ্ছে মাত্র 6.56%। তারপর আমাদের রপ্তানি 82% আসে হচ্ছে আরএমজি থেকে। আমাদের ব্যাংকিং সেক্টরে এখন যে দুর্বলতা আছে, এই প্রবলেমগুলো সলভ করে একটা নতুন বাংলাদেশ গড়ে তোলা will be the major challenge for us বা এনি পলিটিক্যাল পার্টি। সো যেই পলিটিক্যাল পার্টি সামনে ক্ষমতায় আসুক না কেন, তাকে কিন্তু এই জিনিসগুলোকে সলভ করে তারপর তাকে সামনে যেতে হবে। ওকে, সো এনসিপির পক্ষ থেকে আমাদের যেই প্রথম টার্গেটটা থাকবে সেটা হচ্ছে আমরা আমাদের ট্যাক্স টু জিডিপিকে 6.53 থেকে 12%-এ নিয়ে যেতে চাই। কারণ আমরা যদি আমাদের ট্যাক্স টু জিডিপি না বাড়াতে পারি, তাহলে আমরা আমাদের হেলথ কেয়ারে যে এডিশনাল ইনভেস্টমেন্ট করব আমরা বলছি এটা সম্ভব হবে না। আমাদের এডুকেশনাল সেক্টরে যে এডিশনাল ইনভেস্টমেন্ট করা হবে এইটাও কিন্তু সম্ভব হবে না। সো প্রথম প্রায়োরিটি যেটা হবে এনসিপির পক্ষ থেকে সেটা হলো ট্যাক্স টু জিডিপি বাড়ানো। এখন ট্যাক্স টু জিডিপি বাড়ানো কিন্তু এত ইজি না। অ্যাজ পার বিবিএস আমাদের দেশে 6,90,00,000 মানুষ এমপ্লয়েড, মানে তারা কর্মক্ষম বা কর্মজীবী। এর মধ্যে এই বছর জানুয়ারি পর্যন্ত মাত্র 40 লাখ মানুষ ট্যাক্স সাবমিট করেছে। সো ইটস এ ভেরি আনফর্চুনেট যে আপনার 6,90,00,000 মানুষ যদি এমপ্লয়েড হয়, এর মধ্যে মাত্র 40 লাখ মানুষ হচ্ছে আপনার ট্যাক্স সাবমিট করছে। তাহলে এত বড় একটা অংশ যদি ট্যাক্স সাবমিট না করে, তাহলে আমরা ট্যাক্স টু জিডিপি বাড়াতে পারবো না। তাহলে কি করতে হবে? ওদেরকে আইদার ইনসেন্টিভ দিতে হবে অথবা তাদেরকে কি করতে হবে? আপনাকে ডিমোটিভেট করতে হবে যে ইউ ক্যান নট টেক দিস, লাইক তুমি ব্যাংকিং সেবা নিতে পারবা না, তুমি ইউটিলিটি নিতে পারবা না। সো এইখানে দুইটা অপশন, একটা হলো আপনাকে পজিটিভ কিছু দিতে হবে অথবা আপনাকে নেগেটিভ কিছু করতে হবে। এনসিপির পক্ষ থেকে আমরা যেটা বলতে চাচ্ছি যে প্রথম 3 বছর যারা ট্যাক্স সাবমিট করবে এবং যারা মিনিমাম ট্যাক্সের আন্ডারে পড়ে, তাদের যেই মিনিমাম ট্যাক্স নেওয়া হবে এইটা তাদের ইউটিলিটি বা হচ্ছে তাদের ইউটিলিটি বিলের সাথে এটা ক্যাশব্যাক হিসেবে দিয়ে দেওয়া হবে, যাতে অ্যাটলিস্ট এই মানুষগুলা ট্যাক্স দিতে ইচ্ছুক হয়। সো এইটা হলো আমাদের প্রথম কাজ। আমরা এনসিপির পক্ষ থেকে চাই সামনের 5 বছরে এই 40 লাখ মানুষ থেকে যাতে অ্যাটলিস্ট 2.5 কোটি মানুষে আমরা নিয়ে যেতে পারি, তাহলে বাংলাদেশে আমরা 30,000 কোটি টাকা এডিশনাল ট্যাক্স কালেক্ট করতে পারবো। জাস্ট মানুষকে আমরা যদি ইউজ টু করতে পারি। সো এইটা হলো আমাদের প্রথম প্রায়োরিটি। এবং আমরা কিন্তু মানুষের ওপর অযাচিত কোনো কর দিতে চাই না। সো আমাদের একটা পয়েন্ট হলো যে যাদের ইনকাম মাসে 35,000 টাকা বা এর নিচে, তাদেরকে আমরা জিরো ট্যাক্সে রাখবো। যাদের ইনকাম 70,000 নিচে, যাদেরকে আমরা নিম্ন মধ্যবিত্তে বলেই এখন বলতে পারি যদি ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট করি বা ডলার অ্যাডজাস্টমেন্ট করি, তাদের জন্য আমরা মিনিমাম ট্যাক্স রাখার ট্রাই করব। এবং আপ টু 1 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স রেট, ইফেক্টিভ ট্যাক্স রেটটা কম হবে, এইভাবে স্ল্যাবটা আমরা ডিজাইন করব। আমাদের ডিটেল যেই প্রেজেন্টেশন মানে আপনার এই ম্যানিফেস্টোটা আছে ওইখানে আমাদের এগুলো ক্যালকুলেশন করে দেখানো আছে। এবং 1 লাখ টাকার উপরে যাদের ইনকাম হবে মান্থলি, তাদের জন্য আস্তে আস্তে হচ্ছে আপনার ট্যাক্সটা বাড়বে। সো আমাদের দুইটা পয়েন্ট, একটা হলো আমরা কারো উপর অন্যায্য ট্যাক্স দিতে চাই না, আরেকটা হলো আমরা এমনভাবে ট্যাক্সটা দিতে চাই যাতে সবাই ট্যাক্স নেটের আন্ডারে আসে, কোনো অলিগার শ্রেণী যাতে আর কোনো ট্যাক্স ফাঁকি না দিতে পারে। সো এইটা হলো আমাদের একটা বড় পয়েন্ট। দ্বিতীয়ত হলো আমাদের দেশে অনেকগুলো সেক্টরে আপনারা দেখবেন অনেক ট্যাক্স ইনসেন্টিভ দেওয়া আছে, এবং এই ট্যাক্স ইনসেন্টিভকে নিয়ে যেটা করছে অনেকে, কিন্তু আপনারা শুনে থাকবেন যে আইটি সেক্টরে অনেক ট্যাক্স অ্যাডভান্টেজ দেওয়া আছে। সো এখানে অনেকে বিভিন্ন ধরনের আর্নিংসকে আইটি সেক্টরের আর্নিংস হিসেবে দেখিয়ে দিচ্ছে, বা যেটা অযাচিত আর্নিং, যেটা আসলে ট্যাক্স অ্যাডভান্টেজ পাওয়ার দরকার নেই, এইরকম কিছু সেক্টরকে আইডেন্টিফাই করে আমরা ট্যাক্স অ্যাডভান্টেজ কমাতে চাই। আবার যেই সেক্টরে দরকার, লাইক আমাদের দেশীয় উৎপাদন বাড়ানোর জন্য হয়তো আমাদের স্পিনিং মিলে ট্যাক্স বেশি দিতে, মানে ট্যাক্স অ্যাডভান্টেজ দিতে হতে পারে, ওই ক্ষেত্রে আমরা ডেফিনেটলি দিব। কিন্তু অনেক যেই ট্যাক্স অ্যাডভান্টেজ আসছে এইটা আমরা কন্টিনিউ করতে চাই না, আমরা কিছু কিছু ক্ষেত্রে রেশনাল করতে চাই। এমন আপনি দেখবেন কিছু সেক্টরের ট্যাক্স 45%, কিছু সেক্টরের ট্যাক্স 27.5%। তো আমরা এনসিপির পক্ষ থেকে যেটা বলতে চাই যে আমরা ট্যাক্সকে আস্তে আস্তে 25 থেকে
25% নিয়ে আসতে চাই এবং নেক্সট 5 ইয়ার্সে এটা 20% নিয়ে আসতে চাই, যাতে একটা ইউনিফর্ম ট্যাক্স করা যায়, অ্যাট দ্য সেম টাইম সবাই ট্যাক্স দিতে উদ্বুদ্ধ হয়। বাংলাদেশে আসলে যারা কমপ্লায়েন্ট কোম্পানি তারা অনেক ট্যাক্স দেয়, বাট যারা নন কমপ্লায়েন্ট কোম্পানি, যারা ক্যাশ বেস ট্রানজ্যাকশন করে, তারা কিন্তু আসলে ট্যাক্সই দেয় না। সো এইখানে আমাদের একটা বড় অঙ্গীকার থাকবে যে একটা ক্যাশলেস সোসাইটি কিভাবে ডেভেলপ করা যায়। সো এটার জন্য আমরা বলছি যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এনসিপি সেন্ট্রাল ব্যাংকের সাথে বসে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি কিভাবে নিয়ে আসা যায় এটার জন্য কাজ করবে। যদি আমরা আমাদের ট্রানজ্যাকশনগুলোকে ক্যাশলেস করতে পারি, তাহলে এখান থেকে 50,000 কোটি টাকা এডিশনাল ট্যাক্স কিন্তু আমরা নিয়ে আসতে পারবো। সো দেখেন, 30,000 কোটি টাকা আমরা বাড়াবো যদি ট্যাক্স নেট বাড়াতে পারি, এবং আমরা যদি ক্যাশলেস করতে পারি, এখানে আরো 50,000 কোটি টাকা এডিশনাল আমরা নিয়ে আসতে পারবো। ওকে, থ্যাংক ইউ। নেক্সট প্লিজ, একটু আগে প্লিজ। ওকে প্লিজ, এইটাই, হ্যাঁ। সো এর বাইরে আমরা দেখেছি যে বাংলাদেশে আপনারা যদি দেখেন প্রপার্টি ট্যাক্স, আমাদের যখন বাই সেল হয়, ওয়ান টাইম ট্রান্সফার হয়, আমাদের ট্যাক্স রেটটা অনেক হাই। এই কারণে মানুষজন কি করে, ওরা প্রপার্টি বাই সেল করার সময় দেখবেন যে প্রপার প্রাইসটাই দেখাচ্ছে না। হয়তোবা সে গুলশানে এক ডেসিমাল জায়গা কিনছে 1 কোটি টাকা দিয়ে, সে দেখাবে 20 লাখ টাকা, 30 লাখ টাকা। এই আন্ডার রিপোর্টিং করে তারা কি করছে, ট্যাক্সটা কম দিচ্ছে, বিকজ ট্যাক্স ইজ ভেরি হাই। তো আমরা কি করতে পারি, আমরা যদি ট্রানজ্যাকশনের সময় ট্যাক্সটা কমিয়ে দিয়ে, আমাদের যেই এত বড় 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 শহরগুলোতে এত এত মানুষ ভাড়া থাকে, কিন্তু ওই ভাড়া সবগুলো ক্যাশ বেস নেওয়া হয় এবং ওইটার উপর কোনো ট্যাক্স কিন্তু নেওয়া হচ্ছে না। আপনি যদি ওই পয়েন্টে জাস্ট কাজ করতে পারেন, ভাড়াটিয়াদের কাছ থেকে যেই পেমেন্টটা বাড়িওয়ালারা নিচ্ছে ওইটার উপর যদি ট্যাক্সেশন করতে পারেন, আমরা কিন্তু বড় একটা প্রপার্টি ট্যাক্স নিয়ে আসতে পারবো, যেটা অ্যারাউন্ড 40,000 কোটি টাকা। সো দেখেন, আমরা কিন্তু চাইলে ইজিলি আমাদের এখানে ট্যাক্স বাড়াতে পারি। আপনারা দেখবেন যে আমাদের পোর্টগুলোতে যখন মালামাল আসে, আমাদের টোটাল ট্যাক্স ইমপ্লিকেশন অনেক বেশি, বাট স্টিল অনেকেই কিন্তু কি করে, আন্ডার ইনভয়েস করে, অনেকে ওভার ইনভয়েস করে। সো এইটার মাধ্যমেও কি হচ্ছে, আমাদের ট্যাক্স কমে যাচ্ছে। সো আমরা যদি আমাদের দুর্নীতি কমাতে পারি, আমরা আরও 30,000 কোটি টাকা এখানে আমরা সেভ করতে পারবো। তাহলে আমরা যদি এডিশনাল 2.3 লাখ করোড় টাকা ইকোনমিতে নিয়ে আসতে পারি অ্যাজ এ ট্যাক্সেশন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমাদের ট্যাক্স টু জিডিপি 12% হয়ে যাবে। যখন আমাদের ট্যাক্স টু জিডিপি 12% হবে, তখন আমরা বলতে পারবো যে আমরা হেলথ সেক্টরে ইনভেস্ট করব, আমাদের জিডিপির 3% অর 2% আমরা হেলথ সেক্টরে দিব। আমরা চাই সবাইকে ফ্রিতে চিকিৎসা দিতে, কিন্তু ওই ক্যাপাসিটিটা তো আমাদের থাকতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমরা যে এডুকেশনে আমরা বাজেট অ্যালোকেশন দিব, ওই ক্যাপাসিটি আমাদের থাকতে হবে। আমরা বারবার বলছি যে বাংলাদেশের ট্যাক্স টু জিডিপি ইজ ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এটার পেছনে অন্য কারণও থাকতে পারে, যে যখন হোয়াইট পেপার পাবলিশ হলো, আপনারা শুনেছেন যে বাংলাদেশের জিডিপি গত 15 বছর 3.5% করে ওভারস্টেট করা হয়েছে। সো এই যে ডেটা ম্যানিপুলেশন হচ্ছে পুরো ইকোনমিতে, এইটা একটা বড় কনসার্ন আমাদের জন্য। আপনারা দেখবেন 2023 সালে $52 বিলিয়ন এক্সপোর্ট দেখানো হয়েছিল, পরে বললো এটা ডাবল কাউন্টিং করা হয়েছে। তারপর ফরেক্স রিজার্ভকে $48 বিলিয়ন দেখানো হলো, তারপর বললো এটা গ্রস রিজার্ভ নাকি কি রিজার্ভ, এখানে 3-4টা ক্যালকুলেশন নিয়ে আসা হলো। সো এইটা কোনো ভদ্র সমাজে বা ভদ্র ইকোনমিতে চলতে পারে না। সো দিস হ্যাজ টু বি রিজলভড। আমরা দেখেছি ইনফ্লেশন যখন 2023-24 সাল আসলো, ফুড ইনফ্লেশন গভর্নমেন্ট দেখালো 12%, কিন্তু আপনি যদি যে কোনো একটা খিচুড়ি ইন্ডেক্সও ড্র করেন, দেখবেন যে ইনফ্লেশন 22-23% ছিল, কিন্তু এটা কিন্তু রিপোর্টেড হয় নাই। সো এত ডেটা ম্যানিপুলেশনটা আমরা এনসিপি আর করতে দিব না। আমরা চাই সেন্ট্রাল ব্যাংক স্বাধীন থাকুক, আমরা চাই বিবিএস স্বাধীন থাকুক, তাহলেই কিন্তু কি হবে, আমাদের ডিসিশন নিতে অনেক ইজি হবে। সো যেটা আমরা বলছিলাম যে ডেটা বিভ্রান্তি আমরা দূর করতে চাই, এবং আমাদের এক্সপোর্ট, যেটা নেক্সট গভর্নমেন্টের জন্য একটা বড় পয়েন্ট হবে, যে এক্সপোর্টকে ডাইভার্সিফাই করা। এর মধ্যে এক্সপোর্ট ডাইভার্সিফাই করা মানে যে আমরা আরএমজিকে বাদ দিয়ে দিব, বিষয়টা এরকম না। বাট আরএমজিতে চাইলেও কিন্তু আমরা আরও অনেক এক্সপোর্ট নিয়ে আসতে পারি। আপনারা দেখবেন যে আরএমজিতে অ্যারাউন্ড আমরা এখন 82% এক্সপোর্ট করি, দ্যাট মিনস $36 বিলিয়ন মতো আমরা এক্সপোর্ট করি। কিন্তু আমরা যদি একটু হাই ভ্যালু আইটেম করতে পারি, আমরা যদি আমাদের একটু ব্যাকওয়ার্ড লিঙ্কেজটাকে আর একটু বেটার করতে পারি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি
আমাদের আরএমজি এক্সপোর্ট বাড়ানো যাবে এবং অ্যাট দ্য সেম টাইম আরএমজির সাথে আমরা আরও 10টি সেক্টরকে নিয়ে এসেছি, যেই 10টা সেক্টরে ফোকাস করে বাংলাদেশের এক্সপোর্ট এখান থেকে অনেক বাড়ানো যায়। আপনারা দেখবেন 2006 সালে ভিয়েতনামের এক্সপোর্ট ছিল $25 বিলিয়ন এবং বাংলাদেশের এক্সপোর্ট ছিল $12 বিলিয়ন। এখন বাংলাদেশের এক্সপোর্ট $44 বিলিয়ন আর ভিয়েতনামের এক্সপোর্ট $390 মিলিয়ন। সো এই যে প্রবলেমটা হয়েছে যে আমরা ডাইভার্সিফাই করতে পারি নাই, আমরা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টকে ওয়েলকাম করতে পারি নাই, এই প্রবলেমগুলো আমরা সলভ করতে চাই। আপনারা দেখবেন বাংলাদেশে কেউ যখন বিজনেস করতে আসে সে অনেক প্রবলেম পড়ে, যেমন ল্যান্ডের একটা বড় ইস্যু থাকে ল্যান্ড নেওয়ার ক্ষেত্রে, তারপর ইউটিলিটি পাওয়ার ক্ষেত্রে। একটা ইনভেস্টমেন্ট আসতে 45টা অ্যাপ্রুভাল লাগে। তো আমরা বারবার বলি আমরা ওয়ান স্টপ সলিউশন দেবো, কিন্তু ওয়ান স্টপ সলিউশন কিন্তু আসলেই হয় না। তো এই কিভাবে আমরা ওয়ান স্টপ সলিউশন দিয়ে এফডিআইকে নিয়ে আসতে পারি যাতে আমাদের এক্সপোর্টটাকে ডাইভার্সিফাই করা যায়, অ্যাট দ্য সেম টাইম আমাদের লোকাল পর্যায়ে যেই পরিমাণ ব্যবসার পলিটিক্যাল কস্ট ইটস ভেরি হাই। আপনি দেখবেন যে রাস্তার মোড়ে মোড়ে চাঁদাবাজি হয়। সো এই চাঁদাবাজি যদি আমরা দূর না করতে পারি তাহলে কস্ট অফ বিজনেস কোনোদিনও কমবে না। সো এনসিপির একটা বড় পয়েন্ট থাকবে যে কিভাবে আমরা কস্ট অফ বিজনেসকে কমাতে পারি, অ্যাট দ্য সেম টাইম আমাদের পোর্টকে এফিসিয়েন্ট করতে পারি যাতে করে আমাদের কস্ট অফ বিজনেস কমানো যায়, আমাদের লিড টাইম কমানো যায়। আমরা যে 10টা সেক্টরকে আমাদের প্রায়োরিটি সেক্টর হিসেবে ধরেছিলাম, 10টা সেক্টর হলো এগ্রো প্রসেসিং, আপনারা দেখছেন এখানে, ফুড অ্যান্ড লেদারওয়্যার, আইটি অ্যান্ড ডিজিটাল সার্ভিস, লাইট ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, লজিস্টিক, প্লাস্টিক কম্পোজিটস। প্লাস্টিকটা বায়োডিগ্রেডেবল হবে কিছুটা হচ্ছে আপনার যেটা আবার ইউজ করা যায়, রিসাইকেল করা যায়, ওইভাবে ইউজ করব। ফার্মা এবং এপিআই, জুট, স্পিনিং মিল এবং হচ্ছে আপনার শিপ বিল্ডিং অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যান্ড ডেফিনেটলি শিপ বিল্ডিং। আমরা আমাদের এফডিআই টু জিডিপি 2% মানে 0.34% থেকে 2% করতে চাই। এই জন্য আমরা টাইম কমিয়ে নিয়ে আসতে চাই এবং রেগুলেটরি যেই ইস্যুগুলো থাকে, দেখবেন বাংলাদেশের রেগুলেশন এক একটা সেক্টরে কয়দিন পর পর চেঞ্জ হয়ে যায়। আমরা রেগুলেটরি একটা স্থিতিশীলতা চাই যাতে প্রতিদিন রেগুলেশন চেঞ্জ না হয়। আজকে বলা হবে ইকোনমিক জোনের ট্যাক্স ফ্রি, কালকে বলা হবে না এখানে ট্যাক্স আছে। এইভাবে কেউ ইনভেস্টমেন্ট করবে না। আমরা ট্যাক্সেশন, আমরা হচ্ছে রেগুলেটরি যে পয়েন্ট অফ ভিউ থাকবে এইগুলোতে আমরা ফুললি সাপোর্ট দিতে চাই। এছাড়া ব্যবসাগুলো কিন্তু ইনসেন্টিভ চায় না, ওরা যেটা চায় যে বিদ্যুতের অ্যাভেলেবিলিটি আছে কিনা, গ্যাসের অ্যাভেলেবিলিটি আছে কিনা, এই পয়েন্টগুলো কিন্তু ওরা অনেক বেশি চায়। তারপর কাস্টমস অ্যান্ড লজিস্টিক্সের সাপোর্টগুলো ওরা ঠিকভাবে পাচ্ছে কিনা, কার্যকর ওয়ান স্টপ সার্ভিসগুলো পাচ্ছে কিনা, এমন কর নিশ্চয়তা পাচ্ছে কিনা। আমরা এই পয়েন্টগুলোতে ব্যবসায়ীদেরকে ফুল ফ্লেজেড বেনিফিট দিতে চাই এবং আমরা বলতে চাই আমরা একদিন পর পর পলিসি চেঞ্জ করব না, এখানে পলিসি কন্টিনিউটি থাকবে। যেই গভর্নমেন্টই আসুক না কেন এখানে পলিসি কন্টিনিউটি থাকবে যাতে এই প্রবলেমটা আর না হয়। সো আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম যে আমাদের খেলাপি ঋণ, আমাদের আপনি যদি 17 লাখ কোটি টাকার ডিপোজিট দেখেন এর মধ্যে 35% এখন নাই হয়ে গেছে। আমরা অ্যাকচুয়াল ডিস্ট্রেস অ্যাসেট বলি 45% প্লাস। সো এইরকম একটা সিচুয়েশনে আমাদেরকে অনেক বোল্ড ডিসিশন নিতে হবে। এক্ষেত্রে আমরা চাই বাংলাদেশ ব্যাংকের সম্পূর্ণ স্বাধীনতা থাকুক এবং বাংলাদেশে যাতে আর কোনো পলিটিক্যাল লোন না হয় এইটার জন্য খুব ইম্পর্টেন্ট দেওয়া উচিত। আমরা দেখেছি যে সিঙ্গেল বড়োয়ার এক্সপোজার লিমিট কোনো বড় গ্রুপ কিন্তু এটা মেনটেন করে নাই, কিন্তু বাংলাদেশ ব্যাংক যদি স্বাধীন থাকতো সিঙ্গেল বড়োয়ার এক্সপোজার লিমিট কিন্তু কোনোদিনও কেউ ক্রস করতে পারতো না। তাহলে আর অ্যাসালম ক্রিয়েট হইতো না, তাহলে আর বসুন্ধরা ক্রিয়েট হইতো না, তাহলে আর সালমান এফ রহমান ক্রিয়েট হইতো না। এদেশে সকল মানুষ লোন পাইতো। এখন 15টা ফ্যামিলি 55 থেকে 60% লোন নিয়ে চলে। সো এইভাবে একটা ইকোনমি চলতে পারে না। একটু প্লিজ। সো আমরা চাই যে বাংলাদেশ ব্যাংক এখন যে অ্যাকশনগুলো নিচ্ছে, যে প্রম্পট কারেক্টিভ অ্যাকশন, এটা কন্টিনিউ করবে। কিছু ব্যাংকে মার্জ করতে হবে আমাদের, আরও কিছু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অলরেডি বন্ধর জন্য প্ল্যান নিয়েছে, এটা কন্টিনিউ করা উচিত। এর বাইরে হচ্ছে যেই অ্যাসেটগুলো একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির থ্রুতে কিনে নেওয়া যায়, আমরা চাই মানুষের প্রোটেকশন বাড়ানোর জন্য ডিপোজিটের ইন্স্যুরেন্স 2 লাখ থেকে 5 লাখ করা হোক, ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও বা ব্যাসেল 3কে ভালো করে মেনটেন করা হোক। এছাড়া হচ্ছে আমাদের দেউলিয়া আইনকে মডিফাই করা হোক এবং যারা দেউলিয়া হবে, যারা ঋণ খেলাপি হবে, তাদের সকল ধরনের নাগরিক যেই সুবিধা আছে সেগুলো ক্যান্সেল করা হোক।
তাদের যাতে আর কোনো দিন পলিটিক্সে না আসতে পারে সেই ব্যবস্থাটাও করা হোক উইলফুল ডিফল্টারদের জন্য। পরের পেজ প্লিজ। এছাড়া আমরা দেখি যে সারা ওয়ার্ল্ডে দীর্ঘমেয়াদী ফাইন্যান্সিং হয় ক্যাপিটাল মার্কেট থেকে, বাট আনফর্চুনেটলি বাংলাদেশে দীর্ঘমেয়াদী ফাইন্যান্সিং হয় ব্যাংক থেকে। এই যে ডিউরেশন মিসম্যাচ, এটার কারণে ইকোনমিতে একটা বড় প্রবলেম হচ্ছে। আমরা এটা সলভ করতে চাই। আমরা ক্যাপিটাল মার্কেট টু জিডিপি 50% নিয়ে আসতে চাই। আমার টাইম কনস্ট্যান্ট আছে, এখানে লেখা আছে আমরা কিভাবে করবো এবং ডিটেল ডকুমেন্টও দেওয়া আছে। আমরা বন্ড মার্কেটকে প্রায়োরিটি দিতে চাই। আমাদের এখানে কমোডিটি মার্কেট ডেভেলপ হয় নাই। আপনারা দেখবেন যে আমাদের এখানে কারেন্সি মার্কেট ডেভেলপ হয় না, ওইগুলো আমরা ডেভেলপ করব। এছাড়া ইন্স্যুরেন্স পেনিট্রেশন 0.41% থেকে আমরা 5% নিয়ে যেতে চাই। ব্যাংক ইন্স্যুরেন্সের যে কার্যক্রমটা নিয়েছে এটাকে আরও ত্বরান্বিত করতে চাই। তারুণ্য এবং যুব কর্মসংস্থান, আমরা ওভারঅল শুধুমাত্র দেশে সামনের 5 বছরে 1 কোটি কর্মসংস্থান ক্রিয়েট করতে চাই। এছাড়া আমরা বিদেশে আমাদের দেশের যেই 14 থেকে 15 লাখ মানুষ প্রত্যেক বছর বাইরে যাচ্ছে, তাদেরও আমরা একটু বেটার অবস্থাতে দিতে চাই, তাদেরকে ট্রেন আপ করে দিতে চাই, তাদেরকে এডুকেশন দিতে চাই এবং লিঙ্গুইস্টিক প্রবলেমগুলো সলভ করে দিতে চাই। আপনারা জানেন যে এখন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে জবের ধরন অনেক বদলে যাচ্ছে। এইটাকে মাথায় রেখেই আমরা কর্মসংস্থানের প্ল্যানটা নিয়েছি। আপনারা দেখবেন আমরা বলছি যে কৃষি এবং কৃষিভিত্তিক শিল্প কারখানায় আমরা 25 লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। এসএমই খাতে 30 লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চাই এবং 10,000 কোটি টাকার একটা ফান্ড ক্রিয়েট করতে চাই উদ্যোক্তাদের জন্য, এসএমই উদ্যোক্তাদের জন্য। এছাড়া আমরা ডিজিটাল অর্থনীতি থেকে আরও 15 লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। নির্মাণ এবং অবকাঠামো খাতে 15 লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। এছাড়া জীবনযাত্রার ব্যয় এবং সামাজিক নিরাপত্তার জন্য আমরা যেই টিসিবির এক্সিস্টিং স্মার্ট কার্ডগুলো আছে এগুলোকে এনআইডি লিঙ্ক করে দিতে চাই, যাতে করে অ্যাকচুয়াল বেনিফিশিয়ারি যেই বেনিফিটটা পাওয়ার কথা এটা পায়। এর সাথে তাদের যারা গরিব, যাদেরকে আমাদের ট্র্যাকিংয়ের মধ্যে আমরা দেখব যে যাদের ইনকাম অনেক কম, তাদেরকে সাশ্রয়ী মূল্যে আমরা নিত্যপণ্য দিতে চাই। সর্বজনীন পেনশন স্কিম যেটা আছে এইটাকে ইউনিভার্সাল সবার জন্য ম্যান্ডেটরি করা এবং বিভিন্ন ক্লাসকে যাতে গরিব মানুষ এটা নিতে পারে এইটার জন্য আমরা ওদেরকে ভর্তুকি দিতে চাই। এর বাইরে আপনারা দেখবেন যে সর্বজনীন পেনশন স্কিম শুধু ট্রেডিশনাল ওয়েতে টাকা নিচ্ছে, এখানে ইসলামিকভাবে টাকা নেওয়া যায় না। আমরা এটাও দিতে চাই যাতে সব শ্রেণী পেশার মানুষ এখানে আসে। এছাড়া কৃষকদের জন্য আমরা যেটা করতে চাই, ওদেরকে আপনারা দেখবেন বাংলাদেশ থেকে প্রচুর সার ভারতে বা অন্য দেশে চলে যাচ্ছে, বিকজ আমাদের সারে এত ভর্তুকি দেওয়া হয়, তো অ্যাকচুয়াল ফার্মাররা কিন্তু এই বেনিফিটটা পায় না। আমরা চাই ফার্মাররা বেনিফিট পাক, এই জন্য ফার্মারদেরকে এনআইডি লিঙ্ক করে ক্যাশব্যাক দেওয়া যায় কিনা এইটার জন্য আমরা কাজ করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ফসলের জন্য একটু জোরে একটা হাততালি হওয়া প্রয়োজন, কারণ ইকোনমি ইজ এ বিগ থিং এবং অনেক এরিয়া আব্দুল ফয়সাল কভার করেছেন। নেক্সট আমরা যাব আমাদের জাতীয় নাগরিক পার্টির প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, যিনি জুলাইয়ের একজন অন্যতম ফেস ছিলেন। শি স্টাডিড পলিটিক্যাল সায়েন্স ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। উনি নারীর নিরাপত্তা, অধিকার এবং ক্ষমতায়ন বিষয়ে কথা বলবেন। আই হোপ আপনারা সবাই একটু ধৈর্য ধরে শুনবেন। অনেক সময় একটা জিনিস হয়তো আমি বলতে চাই, যেটা যে আমাদের ইশতেহারটা হবে অনেস্ট অ্যান্ড কস্টেড, যে সততাটা খুবই ইম্পর্টেন্ট। আমরা বলে ফেলতে পারবো খুবই আনরিয়েলিস্টিক ফিগার, যেহেতু আমাদের এখানে জবাবদিহিতার সংস্কৃতি ওইভাবে গড়ে ওঠেনি। এই জন্য আমরা সততার সাথে সৎভাবে আমরা জনগণের কাছে আমাদের ইশতেহারটা প্রেজেন্ট করছি। সো নুসরাত তাবাসসুম অন নারীর অধিকার এবং ক্ষমতায়ন। উপস্থিত সুধী সমাজকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা, সালাম এবং উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ। আজকে আমরা এখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ইশতেহার প্রচার এবং আপনাদের সাথে অনুভূতি ভাগাভাগি করার জন্য এসেছি। নারীর নিরাপত্তা, অধিকার এবং ক্ষমতায়ন, এই তিনটা শব্দ আমরা বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা দেখেছি সবগুলো রাজনৈতিক দল তারা তাদের মতো করে ব্যাখ্যা করেছে এবং একটি দীর্ঘ সময় বাংলাদেশে নারী প্রধানমন্ত্রীর শাসনামল আমরা দেখা সত্ত্বেও
সেই অর্থে তৃণমূল থেকে উচ্চ পর্যায় পর্যন্ত নারীর ক্ষমতায়ন, তার থেকেও বেশি করে বলতে গেলে নারীর নিরাপত্তা এবং অধিকারের যে নিশ্চয়তা, সেটা পরিপূর্ণভাবে কখনোই দেখা যায়নি। তৃণমূলে নারীরা এখনও সে আগের মতোই সমস্যাগুলো তাদেরকে ফেস করতে হয়। নারী শিক্ষার হার আগের চাইতে তুলনামূলক বাড়লেও আমরা গত কয়েক বছর ধরে এটা খেয়াল করেছি, বিশেষ করে করোনা পরবর্তী সময়ে, যে বাল্যবিবাহের হারটাও পুনরায় বেড়ে গিয়েছে এবং একই সাথে খুব কম বয়সে দেখা যাচ্ছে মাধ্যমিক পর্যায়ে নারী শিক্ষার্থীদের ঝরে পড়ার সংখ্যাটাও নেহাতি কম না। একই সাথে আরেকটু জিনিস এখানে উল্লেখ করতে চাই, আমরা অনেক নারীদের দেখি যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে যায়, যারা স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনা করতে পারলেও তার পরবর্তীতে সেই সমস্ত নারীদেরকে আমরা আর কর্মক্ষেত্রে দেখতে পাই না। অনেক নারী শিক্ষার্থী বদলিজনিত কারণে অন্য শহরে গিয়ে থাকতে হবে, তার পরিবার থাকলে কিংবা দেখা যায় যে চাকরির প্রস্তুতিকালীন সময়ের জন্যই যে ভরণ পোষণ বা তার নিজের যে একটা চলাচলের খরচ, এই সমস্ত বাধার কারণে উচ্চশিক্ষা শেষ করার পরেও নারীদেরকে আমরা আর কর্মক্ষেত্রে দেখতে পাই না। এছাড়া নারীর নিরাপত্তাজনিত যে সমস্ত সমস্যা, সেগুলো তো রয়েছেই। রাস্তাঘাটে ইফটিজিং কিংবা অন্য ধরনের যৌন হেনস্থার পাশাপাশি সাইবার বুলিং এবং সাইবারের বিভিন্ন ছবি বা ভিডিও ধারণের মাধ্যমে এআই ব্যবহার করে নারীদের নিরাপত্তা হরণ করা হচ্ছে। আইনি ব্যবস্থা এখনও কিছুটা জটিলতা রয়েছে। আইন নারীদের সপক্ষে যদিও আইন তৈরি হয়েছে, কিন্তু সেই আইনকে বিচার বিভাগে নিশ্চিত হতে দেখাটা কিংবা নারীর সাথে ঘটে যাওয়া কোনো সহিংস ঘটনার একটি বিচার সুস্পষ্টভাবে উদাহরণ হিসেবে সেট হতে আমরা কখনো দেখিনি। এর ফলে অপরাধীদের মনে সবসময় তারা একটা আশকারা পেতে থাকে যে অপরাধ করলেও তারা হয়তো পার পেয়ে যেতে পারে। এনসিপি এই সকল বিষয়কে অ্যাড্রেস করার চেষ্টা করেছে এবং ইশতেহারের, আমরা এখানে অনেকগুলো বিষয় রয়েছে নীতিমালা থেকে, সবগুলো হয়তো এখানে উল্লেখ করা সম্ভব হবে না, কিন্তু এনসিপি তার ইশতেহারের মাধ্যমে 5 বছর মেয়াদে তারা নারীর জীবনে নিরাপত্তা, অধিকার এবং তাদের যে ক্ষমতার যে ভাগ, এটা আমরা কিভাবে নিশ্চিত করতে পারি তার একটা বেসিক নীতিমালা এনসিপি নির্ধারণ করেছে। নীতিমালা সমূহের মধ্যে প্রথমেই যদি আসি, তাহলে সামাজিক, রাজনৈতিক এবং অন্য জায়গাতে নারীর অংশগ্রহণটা অনেক বড় একটা বিষয়। সংসদে আমরা দীর্ঘদিন দেখেছি যে 50টি সংরক্ষিত আসনের নামে নারী রাজনীতিবিদদের রাজনীতি করার জায়গাটাকে সংকীর্ণ করে তোলা হয়েছে। আমরা এখানে এটা বারবার এভাবেই নারী রাজনীতিবিদদের ছোট করা হতো যে এরা তো সংরক্ষিত আসনের অনির্বাচিত এমপি, এবং এর ফলে আমরা দেখেছি এই সংরক্ষিত আসনের দোহাই দিয়ে রাজনৈতিক দলগুলো পর্যাপ্ত পরিমাণে কখনোই নারীদেরকে নমিনেশন দিত না এবং নারী রাজনীতিবিদদের উঠে আসার বা সত্যিকার অর্থে রাজনৈতিক গ্রুমিং যে আমরা যেটাকে বলি, সেই রাজনৈতিক চর্চার পথটাকে সংকীর্ণ করে দেওয়া হতো। এনসিপি পরিষ্কার করে বলতে চাই, নিম্নকক্ষে 100টি সংরক্ষিত আসনে নারী প্রতিনিধিদের সরাসরি নির্বাচন এনসিপি চাচ্ছে, কারণ নির্বাচিত হয়ে আসলে নারী প্রতিনিধিরাও তাদের রাজনৈতিক চর্চাটা বজায় রাখতে পারবে এবং এর ফলে ধীরে ধীরে যদি সমাজে নারী রাজনীতিবিদরা একটি সমান এবং ন্যায্য অবস্থানে চলে আসতে পারে, তাহলে এই 100টি সংরক্ষিত আসনের সংখ্যাটাও ধীরে ধীরে কমিয়ে আনা হবে। এছাড়াও আমরা দেখতে পাই যে রাজনীতি করার ক্ষেত্রে আমরা যারা নারী রাজনীতিবিদরা রয়েছে, আমরা দেখতে পাই যে সাইবার বুলিং ছাড়াও সরাসরি হামলার হুমকি, পরিবারের ওপরে হামলার চেষ্টা করা কিংবা যে কোনো ধরনের চরিত্র হননের চেষ্টার ফলেও আমাদের আসলে আইনি সাহায্য নেওয়াটা অনেক সময় ভিকটিম শেমিং কিংবা এই অনলাইন বুলিংয়ের কারণে কাজটা কঠিন হয়ে যায়। শুধুমাত্র আমাদের জন্যই না, সমাজের সকল শ্রেণী পেশার নারীদের ক্ষেত্রে এটা দেখা যায়। এমনকি খুব বড় বড় মানবাধিকার বিরোধী অপরাধের শিকার যখন নারীরা হয়, সেখানেও ভিকটিমের পরিচয়টা চাইলেই ফাঁস করে দেওয়া সম্ভব। এখন অনলাইনে যুগ, খুব সহজেই ভিকটিমের পরিচয় ফাঁস হয়ে যাচ্ছে, সেখানে আরও বেশি করে সেই ভিকটিমের জীবন ঝুঁকিতে পড়ছে, ভিকটিমের পরিবার সামাজিকভাবে নিরাপত্তা ঝুঁকিতে পড়ে যাচ্ছে। সেখান থেকে ভিকটিমদের ব্যক্তি পরিচয় গোপন রাখার জন্য গণমাধ্যমের নীতিমালা জারি করার ব্যাপারে এনসিপি তার ইশতেহারে বলছে। আইনি সাহায্য যখন আমরা নিতে চাই, তখন দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণে নারী পুলিশ না থাকা কিংবা আলাদা করে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের জন্য কোনো কার্যকর সেল না থাকার কারণে নারীদের থানাতে কিংবা অন্য আইনি মাধ্যমে সাহায্য চাওয়াটা নারীদের জন্য একটু অস্বস্তিকর হয়ে ওঠে। অনেক সময় অনেক ধরনের অপরাধ নারীর সাথে যা ঘটে যায়, সেগুলো তারা পর্যাপ্ত এবং সহানুভূতিশীল পরিবেশের অভাবে নারীরা প্রকাশ করতে পারে না।
এই জন্য আমরা দেখতে পাই নারীর সাথে ঘটে যাওয়া অনেক সহিংসতা এবং অপরাধ যেটা আসলে বিচারের আওতায় আসছে না। সেই ক্ষেত্রে প্রতিটি থানায় নারী সহিংসতা প্রতিরোধ সেল এবং নারী পুলিশ নিয়োগ বাধ্যতামূলক করার জন্য এনসিপি তার ইশতেহারে বলছে। আমরা দেখতে পাই যে মাতৃত্ব এবং পরিবার সামলানোর মতো কিছু বেসিক দায়িত্বর কারণে নারীরা কিছু কিছু সময় তাদের কর্মক্ষেত্র থেকে সরে যেতে বাধ্য হয়, কিংবা কর্মক্ষেত্র এবং পরিবার দুটো একসাথে সামলাতে গিয়ে শিশু স্বাস্থ্যের পক্ষে কোনো ধরনের ঝুঁকি আসতে পারে এবং মা এবং শিশু দুইজনেরই স্বাস্থ্যের জন্য একটি ঝুঁকিকর পরিবেশ তৈরি হয়। কারণ আমরা জানি যে শিশু তার জন্মের বেশ কিছুটা সময় মায়ের সান্নিধ্য তার জন্য অনেক বেশি জরুরি, এবং একটি নারীরও গর্ভধারণ এবং সন্তান জন্মদানের পর কর্মক্ষেত্রে পুনরায় ফিরে আসাটা সব কিছু সামলে ভীষণ চ্যালেঞ্জিং একটা বিষয়। সেখান থেকে সকল প্রতিষ্ঠানে পূর্ণ বেতনে 6 মাসের মাতৃত্বকালীন ছুটি এবং 1 মাসের পিতৃত্বকালীন ছুটি বাধ্যতামূলক করার জন্য এনসিপি তার ইশতেহারে উল্লেখ করছে। কারণ এই সময়ে মায়ের এবং সন্তানের পিতার খুব জরুরি, এটা একটা পিতার জন্য যে সে তার সন্তান এবং তার স্ত্রীর সাথে এই সন্তান জন্মদানকালীন সময়ে একটি পূর্ণাঙ্গ সময় সে দিতে পারবে। আমরা দেখতে পাই যে নারী স্বাস্থ্যের এমনিতেই বাংলাদেশের স্বাস্থ্য খাত আমরা দেখেছি করোনাকালীন সময়ে আমাদের খুব সম্মুখ অভিজ্ঞতা হয়েছে যে দুর্নীতি এবং অন্য সিন্ডিকেটের কারণে বাংলাদেশের স্বাস্থ্যখাত কতটা ভঙ্গুর এবং কতটা দুর্বল হয়ে আছে। নারী স্বাস্থ্য নিয়ে আলাদা করে সেই ধরনের কোনো প্রকল্প আমরা দেখতে পাই না। বিশেষ করে নারীদের প্রতি মাসের পিরিয়ডকালীন সময়ে তারা কিভাবে কর্মক্ষেত্রে, বাংলাদেশে আমরা দেখতে পাই রাস্তাঘাটে ট্রাফিক জ্যাম থেকে শুরু করে অন্য সামাজিক সমস্যাগুলো, এই পিরিয়ডকালীন সময়ে একটি নারীর জন্য তার কর্মক্ষেত্রে যাওয়া বা দৈনন্দিন স্বাভাবিক কাজকর্ম সামলে নিজের অন্য পেশাগত জীবনযাপন করা এটা খুব কঠিন হয়ে পড়ে। এই জন্য সরকারি কর্মক্ষেত্রে নারীদের জন্য প্রতি মাসে একদিন অর্ধ বেতনে ঐচ্ছিক পিরিয়ড লিভ বাধ্যতামূলক করার জন্য এনসিপি তার ইশতেহারে উল্লেখ করছে। সকল সরকারি প্রতিষ্ঠানে আমরা দেখতে পাই ডে কেয়ারের সুবিধা পর্যাপ্ত পরিমাণে নেই। এর ফলে পুনরায় আমি আগের কথাটা যদি উল্লেখ করতে চাই, মা এবং শিশু দুজনেরই স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছে, মানসিক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছে, এবং নারীর জন্য পরিবার এবং শিশুকে সামলে কর্মক্ষেত্রে আসাটা আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। এই জন্য সকল সরকারি প্রতিষ্ঠানের জন্য ডে কেয়ার সুবিধা বাধ্যতামূলক করতে হবে এবং বেসরকারি প্রতিষ্ঠানে ডে কেয়ার সুবিধার জন্য অবশ্যই প্রণোদনা প্রদান করতে হবে। আগেরটা এরপরেরটা আচ্ছা, নারীর স্বাস্থ্য এবং নিরাপত্তার পাশাপাশি আমরা নারীদের শিক্ষা নিয়ে যদি কথা বলতে চাই, শুধুমাত্র বাংলাদেশে আলাদা করে নারীদের নয়, সর্বোপরি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটি ভঙ্গুর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু নারী শিক্ষার্থীদের কথা যদি আলাদা করে উল্লেখ করতে হয়, সেক্ষেত্রে আমরা এর আগেও দেখেছি যে যেহেতু বাংলাদেশ একটি ডেভেলপিং কান্ট্রি, এখানে অর্থনৈতিক বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকে, সামাজিক বিভিন্ন ধরনের প্রথাগত সমস্যা থাকে। পরিবার একটা সময় পর্যন্ত নারী শিক্ষার্থীদেরকে স্কুলে পাঠাতে খুব একটা আগ্রহী ছিল না। উপবৃত্তি প্রকল্প খুব কার্যকর সেখানে একটি ভূমিকা পালন করেছে। ঠিক একইভাবে নারীদের উচ্চশিক্ষার জন্য একটি বৃত্তি প্রকল্পর কথা এনসিপি ভাবছে, এবং সেখানে আমরা রংপুর বিভাগের মাধ্যমে আমরা প্রাথমিকভাবে রংপুর বিভাগ দিয়ে শুরু করলেও পরবর্তীতে সারা বাংলাদেশে পাইলট প্রকল্প নামে আমরা এই প্রকল্পটি শুরু করতে চাই। সেখানে নারীর উচ্চশিক্ষার জন্য আমরা বৃত্তি প্রদান করব। এই বৃত্তি প্রদানটি দুটো ডিজাইনের মাধ্যমে হবে। একটি হচ্ছে স্টুডেন্ট লোন আকারে আর একটি হচ্ছে স্কলারশিপ আকারে। যোগ্যতা হিসেবে থাকবে রংপুর বিভাগের উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছে, সংশ্লিষ্ট বছরেই প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুবিধাপ্রাপ্ত হয়েছে, স্বল্প আয়ের পরিবার থেকে আগত নারী শিক্ষার্থী এবং মেধাক্রম ও অঞ্চলভিত্তিক অগ্রাধিকার অনুযায়ী শিক্ষার্থী নির্বাচন করা হবে। বৃত্তি হিসেবে মাসিক 5,000 টাকা সর্বোচ্চ 4 বছর করে এই উপবৃত্তিটি দেওয়া হবে, এবং প্রতি বছর আমরা কমপক্ষে 2,000 শিক্ষার্থীকে এই প্রকল্পের আওতাভুক্ত করার চেষ্টা করব। এই শুধুমাত্র স্কলারশিপ দিয়েই এখানে আমাদের দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে না, কারণ উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও আমরা দেখেছি কর্মক্ষেত্রে নানা ধরনের চ্যালেঞ্জের কারণে নারীরা সেই শিক্ষা কাজে লাগাতে পারছে না। সেক্ষেত্রে এই পাইলট প্রকল্প একটি সামাজিক দায়বদ্ধতাও
গ্রহণ করছে সেখান থেকে স্নাতক শেষে নিজ এলাকাতে শিক্ষার্থীকে 2 বছর শিক্ষাদানের সুযোগ দেওয়া হবে, সম্মানজনক ভাতা এবং কর্মের নিশ্চয়তা দেওয়া হবে। এক্ষেত্রে এই প্রকল্পটি স্কলারশিপ আকারে কাজ করবে, কিন্তু কোনো শিক্ষার্থী উচ্চশিক্ষা শেষ করার পরেই যদি নিজ এলাকায় কিংবা এই প্রকল্পের আওতাভুক্ত কর্মক্ষেত্রে কাজ করতে না চায়, অন্য কোনো কর্মক্ষেত্রে যোগদান করতে পারে বা যোগদান করতে চাই, সেক্ষেত্রে বিনা সুদে এই স্কলারশিপের অর্থটি ফেরত দিতে পারবে। সেই ক্ষেত্রে এই অর্থটি স্টুডেন্ট লোন হিসেবে কাজ করবে। আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশেই স্টুডেন্ট লোন প্রক্রিয়াটি চালু আছে এবং সেটা শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষার পরেও চাকরিকালীন প্রস্তুতির সময়টার নিরাপত্তা নিশ্চিত করে। আমরা এই ধরনের একটি পাইলট প্রকল্প রংপুর বিভাগ দিয়ে শুরু করলে পরবর্তীতে বাংলাদেশের সকল বিভাগে এই কার্যক্রমটি ইনশাল্লাহ আমরা পরিচালনা করব। নারীর নিরাপদ যাতায়াত, এটা আলাদা করে উল্লেখ করা কেন জরুরি? কারণ আমরা দেখেছি যে ইফটিজিং থেকে শুরু করে নারীর প্রতি ঘটে যাওয়া অনেক ধরনের সহিংসতা এবং অপরাধ রাস্তায় সংগঠিত হয়। এটার মধ্যে আমরা ইতিপূর্বে দেখেছি অ্যাসিড নিক্ষেপ, আমরা ইতিপূর্বে দেখেছি যে কোনো ধরনের যানবাহনের মধ্যে যৌন হেনস্থা এবং অতি অবশ্যই সরাসরি কিডন্যাপিং থেকে শুরু করে অন্য ধরনের জীবনের প্রতি ঝুঁকিপূর্ণ অপরাধ তো এখানে সংঘটিত হয়েই থাকে। এই জন্য কর্মক্ষেত্রে এবং শিক্ষাক্ষেত্রে নারীদের অংশগ্রহণকে নিরাপদ করার জন্য নিরাপদ যাতায়াত ব্যবস্থাকে এনসিপি অত্যন্ত জরুরি বলে মনে করে। সেই ক্ষেত্রে আমাদের 2টো প্রকল্প রয়েছে, একটি হচ্ছে কাজে যায়, একটি হচ্ছে এদিক ওদিক। কাজে যায় প্রকল্পটি হচ্ছে নারীর কর্মযাত্রার বাস সার্ভিস। এখানে নারীর শ্রমযাত্রা অংশগ্রহণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি মৌলিক অবকাঠামো এখানে চালু করা হবে এবং ঢাকা ও চট্টগ্রাম শহরে প্রথম পর্যায়ে ঢাকা ও চট্টগ্রাম শহরকে কেন্দ্র করে পাইলট প্রকল্প চালু হবে এবং এই পাইলট প্রকল্পের মধ্যে ঢাকা শহরে 50টি এবং চট্টগ্রাম শহরে 25টি বিশেষ বাস কিছু নির্দিষ্ট রুটে চালু করা হবে। ধীরে ধীরে এই পাইলট প্রকল্প অন্যান্য বিভাগীয় শহর এবং তৎপরবর্তীতে প্রয়োজন অনুসারে বাংলাদেশের অন্যান্য জায়গাতেও চালু করার পরিকল্পনা রয়েছে। এদিক ওদিক যে আমাদের প্রকল্পটি সেটি মূলত একটি শাটল সার্ভিস। এই শাটল সার্ভিসটি আমরা শহরের অভ্যন্তরে যে সমস্ত জায়গাতে প্রয়োজনীয়তা বেশি কিংবা ব্যস্ত রাস্তা, সেই সমস্ত জায়গাতে নারী এবং কন্যা শিশুদের প্রয়োজন অনুসারে আমরা এই শাটল সার্ভিস দেওয়ার কথা ভেবেছি। সেখানে নারী এবং কন্যা শিশুদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাতে এবং উচ্চ ঝুঁকিপূর্ণ রাস্তাগুলোতে শাটল সার্ভিস দেওয়া হবে। এই সার্ভিসটি কিছু কিছু ক্ষেত্রে এলাকাভিত্তিক, কিছু কিছু ক্ষেত্রে অন ডিমান্ড হবে। তাৎক্ষণিক চাহিদা তৈরি হলো সেসব জায়গাতে আমরা এই সার্ভিসটি প্রদান করে থাকব। এই সমস্ত পাইলট প্রকল্পের অন্তর্গত যে সমস্ত জায়গার কথা প্রথমে ভাবা হয়েছে সেগুলো হচ্ছে মিরপুর, মোহাম্মদপুর, বাড্ডা, বারিধারা, উত্তরা এবং অনুরূপ অন্য যে সমস্ত ঝুঁকিপূর্ণ জায়গা রয়েছে সেগুলো। নারীর স্বাস্থ্য, শিক্ষা, সুরক্ষা, নিরাপত্তা এবং রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অঙ্গনে নারীর সুস্পষ্ট অংশগ্রহণ এবং অংশীদারিত্ব নিশ্চিত করার জন্য এনসিপি সবসময় এটাকে তাদের অগ্রাধিকার হিসেবে দেখে থাকে এবং এনসিপির ইশতেহারের একটি বড় অংশ রয়েছে নারীর সুরক্ষা, নারীর অধিকার এবং নারীর ক্ষমতায়ন নিয়ে। এনসিপি তার যে 5 বছর মেয়াদী পরিকল্পনা রয়েছে সেখানে নারী সুরক্ষা কেন্দ্রিক যে কোনো বিষয়কে অগ্রাধিকার হিসেবে রাখবে। ধন্যবাদ সকলকে। আমাদের একমাত্র নারী বক্তা হিসেবে আই থিঙ্ক হাততালির মাত্রাটা ভালো করে হয় নাই। সো ক্যান ইউ রিয়েলি মেক ইট লাউড? ধন্যবাদ। আমরা নেক্সট, আমরা জানি কিছু হয়তো বোর্ড হচ্ছি, বাট দিজ আর এসেনশিয়ালস, আমাদের প্রেজেন্ট করতেই হবে। হোয়াট ডু উই থিঙ্ক অ্যাবাউট দিস ভেরি ফান্ডামেন্টাল ম্যাটার্স? আমরা এই পর্যায়ে আমাদের স্বাস্থ্য নিয়ে, আমাদের সার্বজনীন এবং ডিসেন্ট্রালাইজ বিকেন্দ্রীভূত স্বাস্থ্যসেবা নিয়ে আমাদের প্রেজেন্টেশনটা করবেন ডক্টর গৌসুল আজম, ইজ সিনিয়র জয়েন্ট কনভেনার আমাদের ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স। ডক্টর গৌসুল আজম, ওভার টু ইউ। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম আজকের এই প্রোগ্রামে আসার জন্য, অনেক কষ্ট করে আসার জন্য। আমি নিজেও ডক্টর এবং যেহেতু আমি একজন নিউরোসার্জনও, সুতরাং এটা খুবই আমার সাথে কানেক্টেড একটা বিষয় যেটা ডিসকাশন করার জন্য। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এখানে, সেটা হচ্ছে যে বিকেন্দ্রীভূত সার্বজনীন স্বাস্থ্যসেবা ব্যবস্থা, যেটা হচ্ছে আমাদের জানেন, আপনারা সবাই জানেন যে আমাদের দেশে 20 কোটি মানুষের মধ্যে অনেক মানুষজনই আছেন যারা আসলে সরকারি যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আছে
সে কারণে সেই স্বাস্থ্যটা তারা যে সুরক্ষা ব্যবস্থা আছে সেটাও গ্রহণ করতে পারে না। সুতরাং এই যে বড় একটা গোষ্ঠী আছে তাদেরকে আমাদের এইটা পুরো কাভারেজ করার জন্য আমাদের যে একটা স্বাস্থ্য ব্যবস্থা দরকার, সেটি আমরা এই আজকের আলোচনায় এটা আনার চেষ্টা করেছি। তো প্রথম যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে বিকেন্দ্রীভূত স্বাস্থ্য ব্যবস্থা। আপনারা জানেন যে আমাদের দেশের মানুষজনের যখন স্পেশালাইজড হেলথ কেয়ার দরকার হয় তখন তাদেরকে সব সময় ঢাকায় আসতে হয়, এবং বেশিরভাগ সময় জানেন, আমি যেহেতু গ্রামে কাজ করেছি, আমি যেহেতু ঢাকা শহরেও কাজ করি, সুতরাং আমি জানি যে অনেক মানুষ আছেন যারা আমরা যখন বলি যে আপনাকে ঢাকায় এসে চিকিৎসা নিতে হবে, অনেক মানুষ ঢাকার কথা শুনলেই ভয় পায়, এবং বেশিরভাগ মানুষ কিন্তু ঢাকায় আসতে পারে না এবং রাস্তায় মারা যায় অনেক মানুষ। সুতরাং আমাদেরকে এমন একটা হেলথ সার্ভিস চালু করতে হবে যেটার মাধ্যমে আমরা সেই গ্রামের মানুষ যার আসলে কেউ নেই তাকে যেন আমরা আমাদের হেলথ কাভারেজের মধ্যে নিতে পারি, এবং তাকে যেন আমরা সেই স্পেশালাইজ কেয়ার যখন দরকার সেটা যেন দিতে পারি, সেটা আমাদের মূল মোটো। তো আমরা এই যে আমাদের যে মূল যে মোটোটা আছে, আমাদের যে চিন্তা আছে, সেইখানে আমাদের সেই গ্রামের সবচেয়ে ভার্নারেবল যে মানুষ আছে তাকে চিকিৎসা যাওয়ার জন্য আমাদের যে স্পেশালাইজড আমাদের যে চিন্তা, সেখানে হচ্ছে যে আমরা হচ্ছে যে বিশেষায়িত স্বাস্থ্য জোন বা স্পেশালাইজড হেলথ কেয়ার জোন, যেটা আমরা জানেন এক্সপোর্ট ইম্পোর্ট জোন আছে এরকম বাংলাদেশে, বাট আমাদের হেলথ কেয়ারের জন্য কিন্তু আমাদের সেরকম কোনো স্পেশালাইজ জোন নাই। এবং আমরা যদি এরকম স্পেশালাইজ জোন ক্রিয়েট করতে পারি আমাদের এলাকার নিড বেসিসে, তখন আমরা সেইখানে ডক্টর এবং হেলথ অ্যালাইন্ড যত স্পেশালাইজ মানুষজন আছে তাদেরকে আমরা তৈরি করতে পারবো। একই সাথে বাইরে অনেক মানুষজন যারা ট্রিটমেন্টের জন্য যেতে হয় তাদেরকেও কিন্তু আমরা আমাদের দেশেই সর্বোচ্চ মানের চিকিৎসাগুলো দিতে পারি, এবং সেটা আমরা নিশ্চিত করার জন্য আমাদের এই স্পেশালাইজড জোনটা তৈরি করতে চাই। কেন এই স্পেশালাইজড হেলথ কেয়ার জোনটা দরকার সেটা যদি আমরা ডাটা শেয়ার করি তাহলে দেখবেন যে প্রায় প্রতি বছর আমাদের আশেপাশের দেশগুলোতে, ইভেন মধ্যপ্রাচ্যের অনেক দেশ, ইভেন আমেরিকা, তো বা বিভিন্ন দেশে আমাদের মানুষজনগুলো চিকিৎসার জন্য যায়। আমাদের দেশে চিকিৎসার জন্য কেন যায়, এবং এখানে যদি দেখা যায় প্রায় $5 বিলিয়ন আমাদের হচ্ছে প্রতি বছর খরচ হচ্ছে, যেটা আমাদের দেশের রিজার্ভের উপর প্রচণ্ড রকমের একটা চাপ তৈরি করে। এবং আপনারা জানেন যারা গ্রামে থাকেন তাদের জানেন অনেক মানুষ আছেন যারা যখন একটা স্পেশালাইজ কেয়ার দরকার হয় তখন কিন্তু তাদের যে জমিটুকু শেষ সম্বল যেটা আছে সেটা বিক্রি করে। এবং আমার কাছে অনেক মানুষ আছেন যখন তারা চিকিৎসার জন্য আসেন তারা বলেন যে তারা ওই এলাকায় লোন নিয়েছেন, স্পেশালি আপনারা যদি বলেন এনজিওগুলো থেকে লোন নিয়েছেন, এবং তারা একটা কঠিন একটা বাস্তবতার মধ্যে পড়েন। অনেক মানুষ আছেন যাদের হয়তো চিকিৎসাটা দরকার, বাট এটার আউটকামটা হয়তো অত বেটার না। দেখা যাচ্ছে ওই মানুষজন তাদের অনেক লোন করে, পরিবারের সেই এনজিও থেকে লোন করে টাকাটা নিয়ে এসছেন, কিন্তু দেখা গেল যে চিকিৎসা শেষে তাদের পরিবারের সেই আপনজনটা হারিয়ে গেছে, আবার এদিকে তারা একটা কঠিন একটা লোনের মধ্যে পড়ে গেছে। এই যে একটা ভিসিয়াস সাইকেল, এটা চলতে পারে না, এটা মানুষের জন্য খুবই জুলুম, এই সিস্টেম চলতে পারে না। অবশ্যই এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তো আমাদের এই যে সিস্টেমটা, এখান থেকে বের হওয়ার জন্য আমাদের কিছু প্রপোজাল আছে, আমাদের কিছু চিন্তা আছে, আমরা সেটা শেয়ার করবো আপনাদের সাথে। তো এখানে প্রবলেমটা কোথায় আসলে? প্রবলেমটা হচ্ছে যে মানুষজনের ট্রাস্ট ইস্যু, এবং আমাদের স্পেশালাইজ জোনগুলো নাই, এটা তৈরি করা খুব বেশি জরুরি। এবং মানুষজন বাইরে যেতে চায়, সেটার একটা অনেক সাইকোলজিক্যাল কারণ আছে, ফাইন্যান্সিয়াল কারণ আছে, এবং ট্রাস্ট ইস্যু আছে, সেগুলো আমরা ভাঙতে চাই। অতিরিক্ত ঢাকা কেন্দ্রিক চিকিৎসা ব্যবস্থা যেটা আছে, যত বিশেষজ্ঞ কেন্দ্র যেগুলো সব ঢাকায় আছে, সুতরাং মানুষজন ঢাকায় আসতে চায় না অনেক সময়, এটার জন্য একটা সমস্যা তৈরি হয়। এছাড়া আমাদের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য যে পরিবেশটা, সেটা আমরা নিশ্চিত করতে পারি নাই। আমরা সব সময় আমরা মিডিয়াতে সব জায়গাতে একটা ব্লেম করি, ডাক্তাররা গ্রামে চিকিৎসার জন্য যেতে চায় না। এখন একজন ডক্টরকে যদি আমি পোস্টিং করি একটা উপজেলা হেলথ কমপ্লেক্স বা ইউনিয়ন সাব সেন্টারে, সেখানে গিয়ে তো তার কোনো থাকার মতো ন্যূনতম জায়গা নাই, তাহলে সে সেখানে কিভাবে যাবে? সে যদি সেখানে না যেতে পারে তাহলে সেই মানুষগুলোকে তারা কিভাবে ট্রিটমেন্ট দেবে? তাহলে এই পুরো যে প্রক্রিয়াটা, সেটা আমাদের অ্যাড্রেস করা হয়েছে আমাদের এই সিস্টেমে। তো আমাদের ভীষণ হচ্ছে যে আমরা প্রতিটা জোনে, আমরা এলাকাগুলো একটা জোনে ভাগ করব। আমরা ইউনিয়ন সাব সেন্টার থেকে শুরু করে উপজেলা, জেলা পর্যায়ে, তারপর হচ্ছে বিভাগীয় শহর, এবং তারপর ঢাকা সিটি, এবং এই যে স্পেশালাইজ জোনগুলো, এই ভাগ করে আমরা সেইখানে আমরা রেফারেল সিস্টেম ডেভেলপ করব, যাতে করে আমরা সেই গ্রামের প্রথম যে
মানুষ যে অসুস্থ হয় সে যেন প্রথম তার যে জিপি সেন্টার সেখানে গিয়ে ট্রিটমেন্টটা শুরু করতে পারে, এবং সেখান থেকে যদি ট্রিটমেন্টটা দরকার হয় আরও উচ্চতর জায়গাতে যাওয়ার দরকার হয় তখন যেন তারা রেফারাল সিস্টেমের মাধ্যমে তারা আসে, হুট করে আসলেই যেন একটা জায়গাতে ঢুকতে না পারে, বা এই সিস্টেমটা অনেক সময় একটা পুরো স্বাস্থ্য ব্যবস্থা একটা ক্যাওয়াস সৃষ্টি করে। সুতরাং রেফারাল সিস্টেমটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমাদেরকে অ্যাড্রেস করেছি। এবং সামাজিকভাবে ন্যায্য এবং অর্থনৈতিকভাবে টেকসই জাতীয় স্বাস্থ্য অবকাঠামো আমরা তৈরি করব, যেটা লেটার আমি ডিসকাশন করব। দেশ থেকেই বিশ্বমানের বিশেষায়িত চিকিৎসা সেবা আমরা নিশ্চিত করব, যেটা আমরা স্পেশালাইজ জোনের মাধ্যমে করতে পারবো। এবং ঢাকার বাইরে নতুন নতুন আমরা যে স্পেশালাইজ হেলথ জোন আমরা তৈরি করব, সেইখানে আমরা যদি ধরুন আমরা রংপুরে যদি আমরা একটা স্পেশালাইজ হেলথ জোন তৈরি করি, সেইখানে কিন্তু বড় একটা এরিয়া জুড়ে একটা ল্যান্ড দরকার হবে, সেইখানে একটা অবকাঠামো তৈরি করা হবে, অনেক ম্যান পাওয়ার দরকার হবে। আমরা বিশেষজ্ঞ ডক্টর তৈরি করব এবং তাদেরকে ট্রেন আপ করব। সেখানে বাইরে থেকে অনেক ডক্টর বা ফিজিশিয়ান বা টেকনিশিয়ান আসবেন, যারা আমাদের ম্যান পাওয়ার ডেভেলপমেন্টে হেল্প করবেন। এবং দেখা যাচ্ছে এইখানে আমাদের প্রচণ্ড রকমের একটা কিন্তু আমরা একটা কর্মদক্ষ মানুষ তৈরি করতে পারবো। আর আমাদের যে ইকোসিস্টেম আছে সেখানে আমরা কি করব, স্বাস্থ্যকর্মী সন্তান যারা আছে, স্বাস্থ্যকর্মীদের সন্তান যারা আছে তাদের জন্য একটা তাদের এডুকেশনের ব্যবস্থা রাখবো আমরা। স্বাস্থ্যকর্মী অন্যান্য যারা আছেন তাদের জন্য আমরা আবাসন, পার্ক, কমিউনিটি স্পেস যেগুলো আছে সেগুলো আমরা করব। এছাড়া রোগীদের স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী থাকার জন্য আবাসনের ব্যবস্থা করব। আমাদের জানেন যে প্রবীণ যারা আছে এবং ভালনারেবল গ্রুপ যারা আছে তাদেরকে আবাসনের ব্যবস্থা করব। এবং আমরা এই যে এই এরিয়াগুলো আছে আরও যেন কীভাবে ডেভেলপ করা যায় এবং এটা ফাইন্যান্সিয়ালি কীভাবে ভায়াবল করা যায় সেটার জন্য আমরা চেষ্টা করব। এবং সাথে হচ্ছে আমাদের প্রবাসীদের বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে যেন তারা তাদের সেইখানে বিনিয়োগগুলো তুলে নিতে পারে, সে একটা ব্যবস্থা আমরা এখানে তৈরি করব। এছাড়া আমরা জানেন যে সব ধরনের স্পেশালাইজ সেন্টার, স্পেশালাইজ কেয়ার যেগুলো আছে, আপনারা জানেন আমাদের ব্রেনের প্রবলেম হলে আমরা যখন নিউরোসার্জন বা নিউরোলজিস্টের কাছে যাই তখন স্পেশালাইজ এরিয়া যদি থাকে সেইখানে সেই ট্রিটমেন্টটা পাবে। এবং একই সাথে যদি তাদের রেসপিরেটরি কোনো প্রবলেম থাকে সেটার জন্য হতে পারে। ক্রনিক ডিজিজ যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস, অন্যান্য যে ডিজিজগুলো আছে তাদেরকে আমরা একটা সেন্টারে আমরা অ্যাকুমুলেট করব। সব জায়গাতে বিশেষায়িত চিকিৎসা, বাট সবগুলো একটা স্পেশালাইজ জোনের মধ্যে থাকবে, যাতে করে আমাদের একটা রোগীর যদি ব্রেনের প্রবলেম হয় তখন কার্ডিয়াক প্রবলেম যদি সাথে থাকে আমরা যেন অন্য জায়গাতে তাকে পাঠাতে না হয়, বাট আমরা যেন একটা সেন্ট্রাল এরিয়াতেই যেন এটা করতে পারি। এছাড়া রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম, আপনারা জানেন অ্যাডভান্স টেকনোলজি অনেক আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, অল দ্য থিংস উই ক্যান ইনক্লুড ইন আওয়ার হেলথ কেয়ার সিস্টেম। আর হচ্ছে যে মডেল এবং কাঠামো সেবা যেটা আছে সেখানে কি করব, আমাদের আগেই বলেছি যে রেফারাল সিস্টেম আমরা নেব। এবং এই রেফারাল সিস্টেমে যারা আসবে তাদেরকে আমরা একটা হেলথ ইন্স্যুরেন্স পলিসির মধ্যে আমরা আনবো, যাতে করে সবাইকে আমরা হেলথ সিস্টেমের মধ্যে কাভারেজ করতে পারি। এবং যারা ভালনারেবল গ্রুপ থাকবে তাদেরকে আমরা সাবসিডি দিব। এবং এই সাবসিডি আসবে হচ্ছে যে গভর্নমেন্টের যে ভর্তুকি সেবা থাকবে বা ইন্স্যুরেন্স থাকবে সেটার মাধ্যমে, এবং সেইটার মাধ্যমেই সেই ভালনারেবল গ্রুপগুলো আমরা কাভারেজ করব। এছাড়া আমাদের আর্জেন্ট এবং নন আর্জেন্ট, ইমার্জেন্সি, নন ইমার্জেন্সি যেটা আছে সেটাকে আমরা আলাদা করব, যাতে করে ইমার্জেন্সি কেয়ারটা খুব দ্রুত নিতে পারি এবং নন আর্জেন্ট যেগুলো কেয়ার আছে সেগুলো যে আমরা গ্রাজুয়ালি নিতে পারি সেরকম আমরা ব্যবস্থা করব। এছাড়া দুর্নীতির বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যাতে করে দুর্নীতি এখানে না থাকেন। আর আপনারা জানেন যে হেলথ সেক্টরে বড় একটা দুর্বৃত্তায়ন আছে, যেহেতু এখানে অনেক বড় বা একটা সিস্টেম না থাকার জন্য এই দুর্বৃত্তায়নটা অনেক বেশি হয়েছে, এটা আমরা করব। সার্ভিস রেডিয়াস পলিসি যেটা থাকবে, যে আমরা নির্দিষ্ট এরিয়াকে আমরা আগেই বলেছি যে আমরা জোনে ভাগ করব এবং এই জোনটাকে তাদের জন্য স্পেশালাইজ লোকজন থাকবে। যদি সেই জোনের বাইরে গিয়ে কেউ ট্রিটমেন্ট নিতে চায় তাহলে তার জন্য আমরা আদের রেফারাল সিস্টেম বা সিস্টেমে বা আমাদের ইলেকট্রনিক ওয়েতে তাদেরকে আমরা ট্র্যাকিং করব যে তারা কখন এই চিকিৎসাগুলো নিতে পারে। এছাড়া আমাদের হচ্ছে প্রতিটা স্পেশালাইজ হেলথ জোন যেটা আছে সেটার জন্য আমাদের নির্দিষ্ট কিছু বাজেট আছে। আমরা বর্তমান যে বাজেট 2000 কোটি টাকা রেখেছি, বাট আমরা যদি এই 2000 কোটি টাকার এবং শিক্ষা, আবাসন এবং বিনোদন খাতে 500 কোটি টাকা এবং বার্ষিক পরিচালনা ব্যয় 500 কোটি টাকা আমরা রেখেছি, বাট আমাদের এটা হচ্ছে যে আমাদের টোটাল যে $5 বিলিয়ন আমাদের প্রতি বছর মানুষজন এ বাইরে গিয়ে খরচ করে, তার অনলি 20% যদি আমরা এই দেশের জন্য রাখতে পারি, আমরা এরকম অনেক স্পেশালাইজ জোনকে আমরা কিন্তু এটা ক্রিয়েট করতে পারি। সুতরাং আমাদের বাইরে নির্ভরতাটা কিন্তু আমরা অনেকাংশেই কমে আসবে। তো আমরা এই যে পুরো যে সিস্টেমটা বললাম,
এইটাকে আমরা কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। এটার সবচেয়ে বড় এবং ফিজিবল যে মডেলটা বর্তমান অর্থনৈতিক পার্সপেক্টিভ এবং আমাদের আশেপাশের দেশ এবং আমাদের সমসাময়িক অর্থনৈতিক বা আমাদের যে মানের অর্থনীতি আমাদের দেশের সারাউন্ডিং কান্ট্রিগুলো আছে, তারা যে মডেলগুলো অ্যাডাপ্ট করেছে, আমরা সেই মডেলটাকে বেশি গ্রহণযোগ্য মনে করি। কি জন্য মনে করি? আমরা যদি ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স কাভারেজ আমরা দিতে পারি, তাহলে কিন্তু আমরা প্রতিটা নাগরিককে আমরা স্বাস্থ্য সুরক্ষা দিতে পারবো, যেটা সম্ভব। কিভাবে সম্ভব? আপনারা জানেন যে কেন ইন্স্যুরেন্স মডেলটা আমাদের দরকার। ইন্স্যুরেন্স মডেলটা এই জন্য দরকার যে আপনারা জানেন যে আমাদের দেশের যে কর জিডিপির যে অনুপাত সেটা অনলি 7%। আর আমরা যদি ইউরোপের কান্ট্রিগুলোতে দেখি, যেটা অনেকে চেষ্টা বলছেন যে ইউরোপের মডেলগুলো আমরা আনবো, সেটা বর্তমান প্রেক্ষাপটে ফিজিবল না। কেন ফিজিবল না? কারণ হচ্ছে যে আমাদের যুক্তরাজ্যে যদি আমরা কথা বলি, সেখানে 34% তাদের জিডিপি এবং কর যেটা সেটা আসে জনগণের পকেট থেকে, এবং স্পেনে 37% জিডিপি আসে, তাদের জনগণ এটা পে করে, বাট বাংলাদেশে পে করে অনলি 7%। সুতরাং সেখানে সার্বজনীন আমরা যদি সবাইকে ফ্রি ট্রিটমেন্ট দিতে যাই, সেটা বাস্তবিক ডিফিকাল্ট হবে। কারণ কি, আমাদের দেশে একই সাথে গভর্নমেন্ট কিছু হসপিটাল আছে, একই সাথে বেসরকারি হসপিটাল আছে। সুতরাং সবাইকে যদি আমরা প্যাট্রোনাইজ করতে চাই, সেটা শুধুমাত্র হেলথ ইন্স্যুরেন্সের মাধ্যমে করা সম্ভব। কিভাবে আমরা এই ইমপ্লিমেন্ট করব? প্রাইমারি এবং জরুরি যে সেবাগুলো আছে সেটা আমরা রোগীকে নামমাত্র মূল্যে দেব। ওষুধ এবং বিশেষজ্ঞ চিকিৎসার জন্য বাধ্যতামূলক আমরা সরকারি যে ইন্স্যুরেন্স আছে সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করব, এবং মাসিক যে আমাদের যে প্রিমিয়াম থাকবে সেটা একদম গরিব মানুষের জন্য খুবই লো রাখবো, এবং আমাদের যেগুলো যারা প্রিমিয়াম দিতে পারবেন বেশি, তাদের জন্য আলাদা করে আমরা সেগ্রিগেট করেছি, এবং সেটার মাধ্যমে আমরা চেষ্টা করব। এছাড়া কিছু নন আর্জেন্ট কেয়ার, যেমন কসমেটিক কেয়ার বা অন্যান্য কেয়ার যেগুলো আছে, সেগুলোকে আমরা ইন্স্যুরেন্সের বাইরে রাখবো। এবং সরকারি হাসপাতালে একটা বড় অংশ যেটা আসবে সেটা কিন্তু আমরা যারা বেসরকারি হসপিটালে যারা ট্রিটমেন্ট নিতে চায়, তারা আমাদের ইন্স্যুরেন্সের এই পার্টটা বেসরকারি হসপিটালেও কিন্তু ইমপ্লিমেন্ট বা ব্যয় করতে পারবে। আমাদের যে মডেলটা আছে, আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে অনেকগুলো স্টেজ আছে। যেমন প্রথম 2-3 বছর আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা মানুষের হেলথ ট্র্যাকিং আমরা করব। যখন বাচ্চা গর্ভে আসবে তখন থেকে তাদেরকে আমরা ইলেকট্রনিক হেলথ ট্র্যাকিং সিস্টেমের মধ্যে আমরা নেব। আলট্রাসোনোগ্রাফি করে আমরা মায়ের পেটের বাচ্চার হার্টের কোনো প্রবলেম আছে কিনা, ব্রেনের কোনো প্রবলেম আছে কিনা, সেই ডাটাগুলো আমরা ইলেকট্রনিক হেলথ কেয়ার সিস্টেমের মধ্যে থাকবে, এবং যখনই যে ডক্টরের কাছে যাবে তখনই সেইখানে সেই ডাটাগুলো কিন্তু আমরা সেখানে দেখতে পাবো, যাতে করে ট্র্যাকিং হতে থাকে এবং আমরা খুব দ্রুত তার রেসপন্সগুলো করতে পারি। এছাড়া নাগরিকের আয় আমরা নিরূপণ করব, আগে আমরা ডিসকাশন করেছি। এটার মাধ্যমে আমরা খুব ভার্নারেবল গ্রুপ যারা থাকবে তাদের জন্য ইন্স্যুরেন্স প্রিমিয়ামগুলোকে আমরা একেবারে লো করব অথবা ফ্রি করব, যেটা রাষ্ট্র বেয়ার করবে। রাষ্ট্র সরাসরি একটা হসপিটালে পে করবে ইন্স্যুরেন্স সিস্টেমের মাধ্যমে। এছাড়া জটিল এবং অস্ত্রোপচার এবং জীবন রক্ষাকারী চিকিৎসা, ডায়াগনস্টিক প্রয়োজনীয় ওষুধ ধাপে ধাপে আমরা পুরো জিনিসটাকে ইন্স্যুরেন্স কাভারেজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। এছাড়া 3 থেকে 5 বছরের মধ্যে আমাদের যে একটা প্ল্যানিং, সেখানে হচ্ছে যে কর জিডিপি আমাদের যদি বাড়াতে পারি, সেক্ষেত্রে আমাদের জিডিপির বর্তমান ব্যয় হচ্ছে অনলি 0.7% ফর হেলথ কেয়ার, আমরা সেটাকে 2% উন্নতি করতে চাই, এবং 6 থেকে 10 বছরের মধ্যে সেটা আমরা 5% উন্নতি করতে চাই। তো খুব দ্রুত বলতে হলো, অনেক জিনিস এক্সপ্লেনেশন করার দরকার ছিল, বাট সবাইকে ধন্যবাদ। আমার পার্টটুকু এখানে শেষ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর গাউসুল আজম। আমি জানি পলিসির ব্যাপারগুলো একটু বোরিং হয়, রাজনীতিতে অনেক সময় তো অনেক গরম বক্তৃতা বা কাদা ছেড়াছিড়ি হয়, দোজ আর মোর ইন্টারেস্টিং থিং। আমাদের খুবই সংক্ষিপ্ত আকারে শুধু শিক্ষা এবং গবেষণার উপর আমাদের ইশতিয়াক আকিব, আমাদের এই ইশতেহার কমিটির সেক্রেটারি, যে অনেক হার্ড ওয়ার্ক করেছে এই পুরো প্রসেসটার পেছনে, খুবই সংক্ষিপ্ত করে সে খুবই প্যাশনেট শিক্ষা এবং গবেষণার ব্যাপারে। আমি জানি প্রবলি লট অফ পিপুল আর ফিলিং এ বিট বোর্ড, বাট ইশতেহার এবং আমাদের যে নীতি, যে নীতির মাধ্যমে আসলে আমরা রাষ্ট্র পরিবর্তন করবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। সো ওভার টু ইউ ইশতিয়াক আকিব। এরপরে আমরা আমাদের সম্মানিত আহ্বায়ক নাহিদ ইসলামের কাছ থেকে আমরা আমাদের পুরো ইশতেহারের ওপর কিছু বক্তব্য শুনবো। তো একটু ধৈর্য ধরেন আপনারা। ধন্যবাদ। ধন্যবাদ। আমি একদম খুব দ্রুত চলে যাই। আমাদের শিক্ষা গবেষণার আমি 3টা প্রজেক্টের কথা বলবো। এক, আমরা স্নাতক পর্যায়ে অর্থাৎ ব্যাচেলার্স পর্যায়ে 6 মাসের ইন্টার্নশিপ এটা ম্যান্ডেটরি করে দেবো। এটা যেভাবে করা হবে, কেন? প্রথমত আমাদের উচ্চশিক্ষার সাথে
কর্মক্ষেত্রের যে যোগাযোগ এটা হচ্ছে বিচ্ছিন্ন। তো দেখা যায় আমরা এইটা কমানোর জন্য 6 মাস প্রত্যেকটা ব্যাচেলর স্টুডেন্টকে 6 মাস তার ইন্টার্নশিপ করতে হবে। যদি সে থিওরিটিক্যাল সাবজেক্টের হয় তাহলে সে 6 মাস করবে তার থিসিস রিসার্চ। এটা হচ্ছে করলে কি হবে, তার সরাসরি তার কর্মক্ষেত্রে তার যাওয়ার জন্য কানেকশন নেটওয়ার্কিংটা তৈরি হবে। এরপরে আমরা চলে যাব গ্র্যাজুয়েট টিচিং ফেলোশিপ, যেটা হচ্ছে অলরেডি নুসরাত তাবাসসুম বলেছিলেন যে নারীদের উচ্চশিক্ষার জন্য একটা মান্থলি অ্যালাউন্সের ব্যাপার। এটা হচ্ছে আমরা পুরো দেশে সবার জন্যও করতে চাই এবং সেটার জন্য আমাদের একই মডেল। প্রতি বছর প্রায় মোট 4000 মতন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মাসে 5000 করে টাকা দেওয়া হবে এবং এটার বিনিময়ে তারা যেটা করতে পারবেন তারা 2 বছর হচ্ছে প্রাইমারি মাধ্যমিক পর্যায়ে তারা হচ্ছে পড়াবেন। আর যদি কেউ চায়, সে হচ্ছে স্কলারশিপের আন্ডারে না, বাট সেও যদি চায় তাহলে হচ্ছে মাধ্যমিক পর্যায়ে আমাদের যে ভ্যাকেন্সি আছে 60 to 80,000 সেও এখানে পড়ানোর জন্য এনরোল করতে পারবে। এরপরে যদি আমরা চলে যাই, আমাদের গবেষণার যে মেইন আমাদের গ্রান্টের আমরা ব্যবস্থা করেছি সেটা হচ্ছে ন্যাশনাল রিসার্চ গ্রান্ট। ন্যাশনাল রিসার্চ গ্রান্টে আমাদের টার্গেট হচ্ছে দেশে বিদেশের গবেষকদের বাংলাদেশে আকৃষ্ট করা। সেজন্য আমরা এককালীন 5 কোটি টাকার একটা গ্রান্টের ব্যবস্থা করেছি এবং এই গ্রান্টের আন্ডারে তাদেরকে আমরা বিশেষ করে রিভার্স ব্র্যান্ডিং করানো আমাদের টার্গেট। থ্যাংক ইউ। আচ্ছা, আমার সময় একটু জোরে যদি ইশতিয়াক রিয়েলি ওয়ার্ক ভেরি হার্ড এই ইশতেহারের পেছনে, অ্যান্ড আই নো দিস মে বি ভেরি বোরিং স্টাফ। তো এই পর্যায়ে আমরা আমাদের জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ককে এসে আমাদের ইশতেহারটা ফর্মালি ঘোষণা করার জন্য বলবো। জনাব নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক, জনাব নাহিদ ইসলাম। আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি, আপনারা দীর্ঘ সময় ধরে কথা শুনছেন আমাদের প্রস্তাবনাগুলো। আপনাদের প্রতি যেন আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যারা উপস্থিত হয়েছেন এবং আমাদেরকে শুনছেন দেশের বিভিন্ন স্থান থেকে। আমরা আজকে আমাদের আনুষ্ঠানিকভাবে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে আমাদের যেই ইশতেহার, আমাদের যে প্রতিশ্রুতি, সেটি আমরা ঘোষণা করছি। আমরা ইতিমধ্যে আমাদের ইশতেহারের উল্লেখযোগ্য কিছু বিষয় আমরা বিস্তারিত তুলে ধরেছি। এখানে আমাদের যারা নির্বাচন পরিচালনা কমিটি, ইশতেহার বিষয়ক উপকমিটি, তারা এটার পিছিয়ে কাজ করেছে এবং আরও অনেকেই এই ইশতেহার প্রণয়নের পিছনে রয়েছেন। আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সামগ্রিকভাবে আমি ইশতেহার বিষয়ে কথা যাওয়ার আগে কিছু পয়েন্টে কথা বলতে চাই। একটা বিষয় হচ্ছে যে এটা এনসিপির জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত, যখন আমরা গণ অভ্যুত্থানের মতো পরিস্থিতির মধ্য দিয়ে আমরা 2024 পরবর্তী সময়ে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছি এবং সেই দল একটি জোট প্রক্রিয়ার মধ্য দিয়ে ইলেকশনে অংশগ্রহণ করছে। এখানে কতগুলো বিষয় আসছে যে পুরা এনসিপির জার্নির সাথে রিলেটেড। আমরা যখন এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি আমরা শুরু করি, আমরা কতগুলো প্রতিশ্রুতি দিয়ে আমরা আমাদের ঘোষণাপত্র দিয়ে আমরা শুরু করেছিলাম এবং এনসিপিরও আগে আমাদের রুট যদি আমরা বলি, আমাদের রুটটা হচ্ছে গণ অভ্যুত্থান। কারণ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের দলের নেতৃত্ব তৈরি হয়েছে, আমাদের যেই চিন্তা বা আদর্শের জায়গাটা সেটাও তৈরি হয়েছে, সেটাও গণ অভ্যুত্থানের সাথে সম্পর্কিত। আমরা 3রা আগস্ট শহীদ মিনারে আমরা স্পষ্টত কয়েকটি কথা বলেছিলাম যে এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, অর্থাৎ আমরা একটা ফ্যাসিবাদী যে সিস্টেম আমাদের গত 16 বছরে তৈরি হয়েছে, আরও বৃহৎভাবে বললে গত 50 বছরে স্বাধীনতার পর থেকেই যে ব্যবস্থা তৈরি হয়েছে এবং যেটার কারণে আমরা প্রকৃত গণতন্ত্রে কখনো পৌঁছাতে পারি নাই এবং শেখ হাসিনার সময় বা বিগত রেজিমে আমরা এটার একটা চূড়ান্ত পর্যায়ে সেটা গিয়েছিল, যেটা বাংলাদেশের মানুষের উপরে ব্যাপক দমন, পীড়ন, নির্যাতন, আমাদের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছিল, রাজনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছিল এবং আমাদের জাতীয় মর্যাদা ক্ষুণ্ণ হয়েছিল। এবং জুলাইয়ের
পরিস্থিতিতে সারা দেশের মানুষ রাজপথে নেমে এসে সেই ফ্যাসিবাদী, আমরা বলেছিলাম সেই ব্যবস্থার বিরুদ্ধেই আমরা দাঁড়িয়েছিলাম এবং এই ব্যবস্থাকে বিলোপ করে একটা নতুন বন্দোবস্ত করতে হবে, যে বন্দোবস্তটা বাংলাদেশের স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি রোধ করবে, একটা গণতন্ত্র নিশ্চিত করবে, অর্থনৈতিক বৈষম্য দূর করবে, একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ আমাদের জন্য নিশ্চিত করবে, আমাদের ধর্মীয় মূল্যবোধ, সাংস্কৃতিক বৈচিত্র্য সেগুলোকে রক্ষা করে আমরা জাতীয় মর্যাদা নিয়ে বিশ্বের বুকে দাঁড়াতে পারবো। এটা ছিল আমাদের প্রাথমিক আকাঙ্ক্ষা। তো সেই জায়গা থেকে অন্তর্বর্তী সরকার এবং গত 1.5 বছরের অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আমরা আজকের পরিস্থিতিতে আছি এবং আমরা সামনে ইলেকশনে অংশগ্রহণ করব। তো প্রথমেই যে একটা বিষয় আসে যে নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষা কি আছে কি নাই, এবং বিশেষত আমরা জোট করার ফলে এই প্রশ্নটা অনেকবার এসেছে, অনেক পক্ষে বিপক্ষে সমালোচনা হয়েছে, আলোচনা হয়েছে। আমরা আমাদের যে নতুন বন্দোবস্তের যেই লড়াই বা যে দাবি নিয়ে আমরা শুরু করেছিলাম, আমরা এখনও সেই দাবিতেই আছি। আমরা অন্তর্বর্তী সরকারের সময় প্রথমত আমাদের লক্ষ্য ছিল যে সাংবিধানিক পরিবর্তন, আমরা নতুন সংবিধান চেয়েছিলাম, কিন্তু একটা পর্যায়ে এসে একটা সংস্কারে এসে এটার মধ্যস্থতা হয় ঐক্যমত কমিশনের মাধ্যমে, সেখানেও আমরা আমাদের পুরোপুরি লক্ষ্যমাত্রা অর্জন করতে পারি নাই। ফলে নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষাটা সেটা আমরা এখন একটা দীর্ঘমেয়াদী লড়াই হিসেবে দেখি। এটা একটা দীর্ঘমেয়াদী যাত্রার মধ্য দিয়ে আমাদেরকে অর্জন করতে হবে। আমরা অনেক অপরচুনিটি মিস করেছি, কিন্তু এই সময় আমাদের অনেক সম্ভাবনা এবং আমাদের অনেক কিছু অর্জনও হয়েছে। ফলে সংস্কারের অনেকগুলো প্রতিশ্রুতি আমরা পেয়েছি, যেটা নির্বাচনে গণভোটের মাধ্যমে দিয়ে বাস্তবায়িত হবে, এবং আমরা নতুন বন্দোবস্তের সেই লড়াইয়ের দিকে যাব। দ্বিতীয়ত, এই জোট প্রক্রিয়া অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে আমাদের এই যে লক্ষ্য নতুন বন্দোবস্তের, আমরা যদি পুরনো দলের সাথে জোট করার ফলে এই লক্ষ্য থেকে আমরা কি সরে আসলাম কিনা। আমরা এটা স্পষ্ট করেছি যে আমাদের যে জোটটা, সেই জোটটা ন্যূনতম কিছু রাজনৈতিক জায়গায় ঐক্যমত রয়েছে এবং মূলত এটা নির্বাচনী একটা জোট। এই জোটের নামও 11 দলীয় নির্বাচনী ঐক্য, এবং আমাদের চেষ্টা থাকবে এই জোটের মধ্য দিয়ে আমাদের যে সংস্কারের যে দাবি আমরা সেটাকে বাস্তবায়ন করব এবং আমাদের প্রায়োরিটিটাই আমরা বাস্তবায়নের চেষ্টা করব। ফলে এ কারণে আমরা কিন্তু আমাদের ইশতেহারটাও আলাদা আমরা দিচ্ছি। এনসিপির পক্ষ থেকে একটা আলাদা ইশতেহার, জামাত ইসলাম তাদের একটা ইশতেহার দিয়েছে, এবং আমাদের এই ইশতেহারটা আমাদের সারা দেশের মানুষের জন্য, যেরকম জোটের জন্য, আমাদের প্রতিদ্বন্দ্বী দলগুলোর জন্য, আমরা যদি এই 11 দলীয় জোট সরকার গঠন করে, আজকে আমরা যেই বিষয়গুলো বলতেছি সেই বিষয়গুলো হচ্ছে গভর্নমেন্টের ভিতরে আমাদের যে অংশীদারিত্ব থাকবে সেটাতে আমাদের প্রায়োরিটি লিস্ট থাকবে, আমরা সেগুলা সেই সরকারের ভিতর থেকে বাস্তবায়নের চেষ্টা চালাবো। যেরকমটা আমরা অন্তর্বর্তী সরকারের ভিতরে ছিলাম, আমরা অনেক কিছু চেষ্টা চালিয়েছি, অনেক কিছু অর্জন করেছি, অনেক কিছু হয়তো ব্যর্থও হয়েছি। আমাদের আজকের যে ইশতেহার সেটাকে আমরা 12টা বিষয়ে মূলত ভাগ করেছি, কিন্তু আমরা সামগ্রিক পুরো আলোচনা থেকে 36টা বিষয়কে আমরা আইডেন্টিফাই করেছি, যেটা আমাদের প্রায়োরিটি লিস্ট। এখানে হয়তো সব বিষয়, সব সেক্টর হয়তো কাভার হয় নাই, কিন্তু এটা আমাদের হচ্ছে প্রায়োরিটি লিস্ট, যেটা গভর্নমেন্টের অংশীদার হলে আমরা এটাকে বাস্তবায়ন করব। আমরা এই কারণে বলতেছি, কারণ আমরা গভর্নমেন্টের অংশীদার হব, কারণ এটা আমরা একটা জোট প্রক্রিয়ায় আছি, এবং এই জোটে ভিন্ন ভিন্ন আদর্শের দল থাকলেও এই জোট সরকার গঠন করলে কোনো নির্দিষ্ট দলের আদর্শ সরকারের নীতি বা সরকারকে ডমিনেট করবে না বা গাইড করবে না, বরং আমরা একটা সমন্বিত জায়গায় এসে কাজ করব এবং আমাদের যে ন্যূনতম রাজনৈতিক কর্মসূচি, যে সংস্কার, বিচার, দুর্নীতি এবং আধিপত্যবাদ বিরোধিতা, সেই জায়গাতে আমরা হয়তো ঐক্যের জায়গায় থাকব। ফলে এ কারণে এনসিপি তাদের নিজস্ব ইশতেহার দিচ্ছে, যেটা সে বাস্তবায়নের জন্য বদ্ধপরিকর থাকবে, এবং আমাদের এই ইশতেহারটাও বিচ্ছিন্নভাবে আজকে আসে নাই। আমি 3রা আগস্টের কথা বললাম, এরপরে দল গঠনের প্রক্রিয়াতে জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, জুলাই পদযাত্রা, এর মধ্যে দিয়ে কিন্তু আমরা সারা দেশের বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, আমরা বিভিন্ন সেমিনার করেছি, বিভিন্ন এক্সপার্ট তাদের মতামত নিয়েছি। আমরা পার্টি গঠনের সময় একটা সার্ভে করেছিলাম যে ওই সময় মানুষ আসলে কি চায় তরুণদের কাছ থেকে। এই সামগ্রিক মতামতের ভিত্তিতে এই ইশতেহার,
এই ইশতেহারের নাম আমরা দিয়েছি তারুণ্য ও মর্যাদার ইতিহাস। অর্থাৎ পুরা গোটা ইশতেহারের মধ্যে, ম্যানিফেস্টোর মধ্যে 2 things আর ইম্পর্টেন্ট, ইয়থ অ্যান্ড ডিগনিটি। আমরা তরুণদের দল বা আমাদের দলের বেশিরভাগ নেতৃত্ব তরুণ দেখে আমরা তারুণ্যকে প্রধান রাখতেছি না, কারণ আমরা মনে করতেছি আফটার জুলাই বাংলাদেশে এই তরুণ সমাজকে, তরুণদেরকে, এনার্জিকে আমরা কিভাবে সুগঠিত করব, তাদেরকে কিভাবে কাজে লাগাবো রাষ্ট্রের এবং সমাজের, এটাই আগামী দিনের প্রধান চ্যালেঞ্জ এবং প্রধান সম্ভাবনারও জায়গা। কারণ আমাদের এই সময় যত সংখ্যক তরুণ আছে তাদের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ফলে যে দেশপ্রেম তৈরি হয়েছে, আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে, এবং তরুণদের যে সংকট, বিশেষত কর্মসংস্থান, তাদের লাইফস্টাইল, জীবন এবং জীবিকার যে সংকট, সেটাকে অ্যাড্রেস করে আমরা কিভাবে একটা ইয়থ জেনারেশন আমরা তৈরি করতে পারি। আমাদের যে দেশের 60s জেনারেশন যারা, তারা একটা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজকের বাংলাদেশের পরে স্বাধীনতা সংগ্রাম করেছে এবং বাংলাদেশের কে নেতৃত্ব দিয়েছে একটা বড় সময় পর্যন্ত। এরপরে আমাদের 90s জেনারেশন এসেছে, তারা একটা গণ অভ্যুত্থান তারাও করেছে, সেইখানেও অনেক সফলতা ব্যর্থতা আছে। এবং আফটার দেন 24 গণ অভ্যুত্থান, তো 24 প্রজন্ম একটা নতুন প্রজন্ম আকারে বাংলাদেশে আবির্ভূত হয়েছে। ফলে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক জায়গায় আমরা এই প্রজন্মকে কিভাবে কাজে লাগাবো, এ কারণে তারুণ্য আমাদের অন্যতম প্রধান এজেন্ডা। সেকেন্ড হচ্ছে মর্যাদা বা ডিগনিটি, কারণ আমরা মনে করি যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল ডিগনিটি, নাগরিক অধিকার, নাগরিক মর্যাদা বারবার ভুলণ্ঠিত হয়েছিল ফ্যাসিবাদের সময়ে। মানুষের ন্যূনতম মানবাধিকার, অর্থনৈতিক অধিকার আমরা গত 16 বছর পাইনি, প্রাণ প্রকৃতির সুরক্ষা ছিল না। ফলে জাতীয় মর্যাদা এবং নাগরিক মর্যাদা এই দুইটা আমাদের প্রধান বিষয়। আমরা নাগরিক হিসেবে তার মানবাধিকার, অর্থনৈতিক অধিকার এবং রাজনৈতিক অধিকার কিভাবে নিশ্চিত করব, এবং আমাদের ন্যাশনাল ডিগনিটির কোশ্চেন, যে আমরা আমাদের জাতি হিসেবে বা রাষ্ট্র হিসেবে, জনগোষ্ঠী হিসেবে আমরা কিভাবে মর্যাদা নিয়ে দাঁড়াবো, একটা ডিগনিফাইড কান্ট্রি আমরা গড়ে তুলতে পারবো, সেটার জন্য আমরা আমাদের সক্ষমতা, আমরা আধিপত্যবাদ বিরোধিতার কথা বলতেছি, এটা আমাদের স্লোগান, কিন্তু আমি কিভাবে আধিপত্যবাদ বিরোধিতা করব, আমার সাথে এতগুলো পরাশক্তি বা যারা বাংলাদেশকে ডমিনেট করতে চায়, সেটার একমাত্র সমাধান হচ্ছে আমার নিজের সক্ষমতা বৃদ্ধি করা, নিজেকে গঠন করা, নিজের অর্থনীতি, রাষ্ট্র, সেটাকে আমি আবার কিভাবে তৈরি করব, সেটাই আমার ন্যাশনাল ডিগনিটি বৃদ্ধি করবে। ফলে তারুণ্য এবং মর্যাদাকে প্রায়োরিটি রেখে আমরা আসলে আমাদের এই টোটাল ইশতেহারের জায়গাটা তৈরি করেছি, যেটা আমরা আবারও ক্ল্যারিফাই করছি যে এটা কিন্তু আমরা ওভারঅল সব কিছু কাভার করেছি এরকম না। আমরা যেহেতু গভর্নমেন্ট যদি 11 দলীয় জোট সরকার গঠন করে, সেই সরকারের অংশীদার হিসেবে আমরা কি কি জিনিসকে মন্ত্রিসভায় প্রায়োরিটি দিব, ওই সরকারের প্রায়োরিটি দিব, আমাদের সংসদে আমরা প্রায়োরিটি দিব, সেটাকে আইডেন্টিফাই করা হয়েছে। এটা আমাদের 3রা আগস্টের ঘোষণা, আমাদের 24 দফার ঘোষণা, তার ধারাবাহিকতা হিসেবে এটা আমাদের 36 দফার একটা ঘোষণা আজকে। এটা আমরা বাংলাদেশকে কোথায় দেখতে চাই, নিয়ে যেতে চাই, সেই জায়গায় আসলে আমরা পৌঁছাতে চাচ্ছি। এবং সামনের দিনগুলোতে এই আমাদের রাষ্ট্রকে বোঝার, রাষ্ট্রের নীতিগুলোকে বোঝার এবং একটা ভীষণকে তৈরি করার এই যে চেষ্টা, সেটা অব্যাহত থাকবে। আমি আপনাদের সামনে যে 36 দফা সেটা পুরাটার পড়ব না, কারণ সেইটা অলরেডি আলোচনা এসেছে। আমি হয়তো গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। আপনারা সবার কাছে এটা মোটামুটি চলে গেছে ডকুমেন্টটা অনলাইনে, এবং আমাদের আলোচনার মধ্যেও এগুলো এসেছে। আমরা 36 দফার প্রথম দফাটিতে আমরা জুলাই সনদের কথা বলেছি, যে একটা স্বাধীন কমিশনের মাধ্যমে আমরা জুলাই সনদটা বাস্তবায়ন করব। এটা আমাদের ফার্স্ট কমিটমেন্ট, এবং এই নির্বাচনে এই সময় কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা এজেন্ডা, যে গণভোটে হ্যাঁ হলে যে সংসদ তৈরি হবে, সেখানে সংস্কার পরিষদ হবে, যেটা জুলাই সনদ বাস্তবায়ন করবে। এবং সেকেন্ড হচ্ছে আমাদের বিচার। আমাদের প্রথম থেকেই 2টা দাবি ছিল, সংস্কার এবং বিচার। তো জুলাইয়ের গণহত্যা এবং গত 16 বছরের যে গণহত্যা, শাপলা হত্যাকাণ্ড এবং পিলখানা হত্যাকাণ্ড, গুম খুন সহ যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, সেগুলোর বিচার, অনেক বিচার কার্যক্রম অব্যাহত শুরু হয়েছে, এগুলো চলমান থাকবে, এবং সেগুলোকে কিভাবে আমরা আরও সুষ্ঠুভাবে নিশ্চিত করতে পারবো, এবং যেগুলো শুরু হয় নাই সেগুলো আমরা কিভাবে নিশ্চিত করব। শরীফ ওসমান হাদি হত্যার বিচার এই সময়ের নির্বাচনের
বা আমাদের একটা বড় কমিটমেন্ট, আমরা যখনই মানুষের কাছে যাচ্ছি মানুষ কিন্তু এই হত্যাকাণ্ডের বিচার চাচ্ছে। বিচারের পাশাপাশি আমরা আরেকটা জিনিস বলছি যে যে রিকনসিলিয়েশন কমিশন, আমরা এটা এই অন্তর্বর্তী সরকারের সময় বা এই আমলেও বিভিন্নভাবে বলার চেষ্টা করেছি, কিন্তু সেটা করা হয় নাই। আমরা জাস্টিস, প্রথম আমরা জাস্টিস চাই, সেকেন্ড আমরা রিকনসিলিয়েশন চাই। তবে রিকনসিলিয়েশন মানে ফ্যাসিবাদী রাজনীতিকে পুনর্বাসন না, রিকনসিলিয়েশন মানে সেই রাজনীতির সাথে সংশ্লিষ্ট যারা নিরপরাধ সমর্থক আছে বা কেউ যদি সমাজে আবার ফেরত আসতে চায় বিচার প্রক্রিয়ার মাধ্যমে, তার সিভিক রাইটসটা আমরা নিশ্চিত করব কিভাবে, সেই প্রক্রিয়া অনুসরণ করা। এছাড়া আমরা বলেছি যে আমাদের যারা সমাজে যেই ধর্মবিদ্বেষ, আমাদের সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু নিপীড়ন, জাতি পরিচয়ের কারণে যে বৈষম্যমূলক আচরণ, সেটার জন্য আমরা মানবাধিকার কমিশনে একটা বিশেষ সেল থাকবে যারা আমাদের সংখ্যালঘু, মানবাধিকার হরণ এবং যে কোনো পরিবার ধর্মবিদ্বেষের বিরুদ্ধে তারা কথা বলবে এবং সেই অধিকারগুলো নিশ্চিত করবে। আমরা জবাবদিহিতার কথা বলেছি, এই কারণে আমরা হিসাব দাও নামে একটা কর্মসূচি আমরা রাখবো, যেখানে প্রত্যেক মন্ত্রী, এমপি এবং প্রত্যেকটা বাজেট এবং প্রত্যেকটা বাৎসরিক আয় সেগুলা সেখানে থাকবে। আমরা জাতীয় ন্যূনতম মজুরি ঘন্টায় 100 টাকা এবং বাধ্যতামূলক কর্মসুরক্ষা, বীমা ও পেনশন নিশ্চিত করে শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়নের কথা আমরা বলেছি, যাতে আমরা শ্রমিকদের যে ন্যায্য মজুরি সেটা আমরা নিশ্চিত করতে পারি। আমরা মুদ্রাস্ফীতি 6% নামানো হবে, এটা আমরা বলেছি, আমরা ব্যাখ্যাও করেছি সেটা। শিক্ষা সংস্কার নিয়ে আমরা কিছু বিষয় এখানে এসেছে, সময়ের কারণে হয়তো পুরাটা আসে নাই। আমরা যেটা সব ধরনের শিক্ষা মাধ্যম ও পদ্ধতিগুলো একটা সমন্বয় করা এবং শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো ও 5 বছরের 75% এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার কথা আমরা বলেছি। এবং আমরা উচ্চশিক্ষার সাথে কর্মসংস্থানের সংযোগ স্থাপনে স্নাতক পর্যায়ে 6 মাসের ইন্টার্নশিপ, যেটা অলরেডি এখানে আলোচনা এসেছে। আমরা স্বাস্থ্য খাতের কথাটা এখানে ডিটেলস এসেছে, আমি এখানে এই জন্য এটা বলতেছি না, স্বাস্থ্য এবং নারীদের বিষয়টা। আমরা প্রবাসীদের জন্য একটা ডায়াসপোরা ডিজিটাল পোর্টাল, যেখানে পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, কনসুলার সেবা ইত্যাদি থাকবে। আরেকটি বিষয় হচ্ছে যে কার্ডের বিষয়। এখন তো ইশতেহারে কার্ডের রাজনীতি চলতেছে, অমুক কার্ড তমুক কার্ড। আমরা বলতেছি যে একটা ইউনিক কার্ড আমাদের দরকার, নাগরিক কার্ড, যে এখানে এনআইডি যেটা, আমরা সেটাকেই একটা নাগরিক কার্ড হিসেবে, যেখানে আমার সব ধরনের সুযোগ সুবিধা সেই একটা কার্ডের মাধ্যমে প্রত্যেকটা নাগরিক পাবে, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার একটাই আইডেন্টিটি হওয়া উচিত। আমি যদি আরও 10 রকমের কার্ড করি, সেটা আমার সুযোগ মানে জটিলতা তৈরি করবে অনেক ধরনের, বরং সকল সুযোগ সুবিধাকে একটি কার্ডের মধ্যে নিয়ে আসা। আমরা পরিবেশ বিষয়ে আমাদের কতগুলা প্রস্তাবনা আছে। দূষণকারী ইটা ভাটা বন্ধ, পরিচ্ছন্ন যানবাহন এবং সবুজ প্রযুক্তি নিশ্চিত করা, 5 বছরে বিদ্যুতের অন্তত 90% নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন ও সরকারি ক্রয়ে 40% ইলেকট্রনিক ভেহিকল চালু করা। দেশীয় বীজ গবেষণা, সংরক্ষণ, বিতরণ সক্ষমতা বৃদ্ধি করে শুধু খাদ্য নিরাপত্তা নয়, খাদ্য সার্বভৌমত্ব নিশ্চিত করা। খাদ্য ভেজাল বিরোধী অভিযান জোরদার করে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। আমাদের আরও গুরুত্বপূর্ণ একটি আমাদের থাকবে পয়েন্ট হচ্ছে ভারতের সাথে আমাদের যে সীমান্ত হত্যা, বর্ডার কিলিং ইস্যু, যেটা বাংলাদেশের সৃষ্টির পর থেকে যে সমস্যার এখনো সংকট হয়নি। আন্তর্জাতিক নদী সমূহের পানির ন্যায্য হিস্সা, এছাড়া জুলাইয়ের যারা খুনিরা রয়েছে, শেখ হাসিনা সহ যারা আওয়ামী লীগের যারা অপরাধী রয়েছে, তাদেরকে ফিরিয়ে আনা, অসম চুক্তি সহ সকল বিদ্যমান ইস্যুতে কূটনৈতিক ও রাজনৈতিক পর্যায়ে সর্বোচ্চ দৃঢ় ভূমিকা নেওয়া হবে। প্রয়োজনে আন্তর্জাতিক সংস্থা আদালতে যাওয়া হবে। দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক কূটনীতির মাধ্যমে রোহিঙ্গা সংকট মানবিক সমাধান ও আসিয়ানে যুক্ত হয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করা হবে। সশস্ত্র বাহিনীর জন্য রেগুলার ফোর্সের দ্বিগুণ আকারে রিজার্ভ ফোর্স তৈরি করা হবে। 5 বছরের সেনাবাহিনীতে একটি ইউএভি অর্থাৎ আনম্যান্ড এরিয়াল ভেহিকেল ব্রিগেড গঠন এবং মাঝারি পাল্লার অন্তত 8টি সারফেস টু এয়ার মিসাইল ব্যাটারি অধিগ্রহণ করা হবে। আমি 36টা পয়েন্টের মধ্যে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট বললাম, এবং এই ইশতেহারগুলো আমরা চেষ্টা করেছি যেটা বাস্তবিক, যেটা রিজনেবল এবং বাস্তবায়নযোগ্য, সেই ইশতেহারগুলোই বলার। আমরা হয়তো অনেক এর থেকে অনেক বড় জায়গায় বাংলাদেশকে নিয়ে যেতে চাই, সেই স্বপ্ন আমাদের আছে, কিন্তু এবং আমরা নির্বাচনের আগে এরকম আকাশ কুসুম অনেক কিছুই হয়তো বলেই, মানে রাজনৈতিক দলগুলো বলে বা তাদের প্রচারণায় আছে, কিন্তু আমরা যেটা
যেটা আমাদের মধ্যে 5 বছরে প্র্যাকটিক্যাল এবং একটা গভর্নমেন্টের একটা স্টেক হোল্ডার পাওয়ার অংশীদার হিসেবে আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব, আমি এটা প্র্যাকটিক্যালিটির ভিত্তিতে আমরা এই স্টেজটা করেছি। এটা এমন না আমরা কোথায় পৌঁছাতে চাই, বরং এটা আমরা আসলে কতটুকু পৌঁছানো সম্ভব আগামীর 5 বছরে সেইটাকে আমরা বলছি। আমরা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সংস্কার বিচারের পাশাপাশি এই 3টিকে আমরা সবচেয়ে গুরুত্ব দিয়েছি। এবং আমাদের যেই জোট, সেই জোটের সাথে আমরা এই সমন্বয় করব, এই ইশতেহার আমরা পরবর্তীতে যদি সরকার গঠনের সুযোগ হয় এবং আমাদের এই যে বেসিক যে প্রিন্সিপালগুলো আছে সেই প্রিন্সিপালগুলোকে আমরা অটুট রেখেই আমরা কিন্তু এই জোটে থাকবো। এই জোটটা এই কারণে একটা আন্ডারস্ট্যান্ডিং নির্বাচনী সমঝোতার পর্যায়ে রয়েছে এবং আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়, নতুন রাজনীতি, বাংলাদেশের মানুষ তার জীবনের পরিবর্তন দেখতে চায়। এত বড় গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান কিন্তু এখনো ব্যক্তির জীবনের সব সুফলটা আসে নাই, মানুষের ঘরে ঘরে এই সুফলটা যায় নাই। আগের সিস্টেম ব্যবস্থাপনা রয়ে গেছে, আগের অর্থনীতি, সংবিধান, রাজনৈতিক সংস্কৃতি সব কিছুই রয়ে গেছে। এর মধ্যে দিয়ে আমাদের একটা নির্বাচনে আমাদের ঢুকতে হচ্ছে। ধন্যবাদ জনাব নাহিদ ইসলাম। ফাইনালি আমরা মুরব্বীদের যাওয়ার আগে আমরা কমেন্ট নেব। আমরা 3জন চলে আসছেন, তো আমরা দুইজনের কমেন্ট নেব। আমরা হয়তো আওলাস আমাদের যারা ওয়েল উইশার আছেন, ভেরি কুইকলি শাহরিন আমিন, ম্যাডাম শাহরিন আমিন, ঢাকা ইউনিভার্সিটির। আপনি যদি মাইক্রোফোনটা দেন আমরা কুইকলি হয়তো উইল টেক এ উইশ ফ্রম দেম, জাস্ট ভেরি ব্রিফলি। এখানে জি, thank you. You can come over here if you want to, or stay here. You can come in the stage, ma'am. I feel a bit unprepared though, but yeah, I went through the entire manifesto. It is a very thorough one. Stage ashi naki Stage, yes, yes. Please welcome. stage uthar dorkar nai. I think I'm better off here. You can come in here. It's fine. I appreciate everyone coming today. I think we've okay. I don't know why I've been called on stage, but I feel glad nonetheless. I'm speaking in English because I can see a lot of diplomats and dignitaries here, and I would want them to be able to understand me as well. Thank you so much for calling me on stage. I've gone through the manifesto. I've heard the entire presentation. I think it comes with the role as well. Because I'm a faculty, I'm used to listening to presentations a lot. First of all, to have a manifesto of their own speaks a lot about the kind of individuality that NCP at the moment wants to hold. Of course, it is a part of a coalition. They have declared that they're in an election coalition, but the fact that at this last moment they still pushed through, they still compiled all the feedback from different stakeholders, from the people of Bangladesh through their marches, we've all seen it, and then concise it down to reflect the kind of ideologies, the kind of vision that they have for Bangladesh, and then present it to the people and to different stakeholders is amazing. I think that only speaks that NCP has its own individual identity, its own values,
its own ideas. And no matter what, even if being in a coalition, they want to hold on to that, which is why they have their own separate manifesto for this election. And I think it has been clear enough that if and when, and inshallah, let's hope that they make it to the government, the coalition. I am very much for it because I am a teacher and most of the students here are from Dhaka University and of course the youth. So I always align with the youth. So if they come to power in the upcoming elections, they have their straight, I would say, head in the game. They know what they want, they know their vision, and they will, of course, try to push through it through the policies. And I think the policies have been very beautifully designed. I absolutely love the different ideas. I also love the fact that they're focused on women empowerment and how the different roles of women have been, taken into account and then reflected in the policies. Amazing work done. Thank you so much, and thank you for giving me the stage. And thank you, everyone, for coming here today. Thank you. Thank you, ma'am. Thank you so much, Ms. Shahrin Amin. We'll take one more comment, and I think I'll put you on spot, Catherine, from Democracy International. I know you're probably having dinner, but if you spare 1 minute, if you can take a break from your snacks and probably come and wish as well or something, or we can put the microphone there. So Catherine Cecil from Democracy International, everyone. There you go, over to you. Just a minute. Onak Donabad, it's nice to see everybody here today. I'm Arnam Catherine Cecil. I'm a Democracy International Kashkori. Through our B-Space project funded by FCDO, we support political parties to be inclusive, representative, and accountable, and to cooperate with other political parties. It's been very interesting to hear today about your specific ideas in terms of serving the needs of Bangladeshis. I know this is a lot of work for all of you to put together these specific policy proposals. So I wish you well, and thank you so much. Onak Donabad. Thank you, Catherine. I think we're going to have a question and answer session. And in the meantime, those who are interested, I can see that they're helping themselves to the snacks. So যারা স্ন্যাক্স খেতেছেন তারা অলরেডি খাওয়া শুরু করে ফেলছেন। বাট আমাদের টিমের হয়তো কোয়েশ্চেন অ্যান্ড আনসার সেশনের জন্য I'll call upon Ishtiaq to come on stage. আমাদের এই কাজে অনেক হেল্প করেছেন আলাউদ্দিন ভাই। আলাউদ্দিন ভাই can come on stage to help us answering the question. And of course we can ask probably Munira Sharmin, our secretary, আমাদের নির্বাচন পরিচালনা কমিটির. You're a knowledgeable person, you can help us or give us confidence by standing next to us. So যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, let's just stand there. তখন আমরা তানহা আমাদের শ্রমিক শক্তির, তানহা প্লিজ come and join us. কোনো প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার আমাদের ইশতেহার সংক্রান্ত বা আমাদের যে পলিসিগুলো আমরা প্রেজেন্ট করেছি যেগুলো আপনারা পড়েছেন তার ব্যাপারে। প্রশ্ন না থাকলে তো আরো পারফেক্ট, খুব ভালো। আছে কারো? You can raise your hand if you have a question. Hey, there you go. There is one question. The gentleman with the pen there. ওখানে যদি ওনার প্যানটা আপনি দীপু ভাই, হ্যাঁ দীপু ভাই, মাইক্রোফোনটা যদি দীপু ভাইকে দেওয়া যায়। মাইক্রোফোনটা there you go, সিকিউরিটি এক্সপার্ট। জি দীপু ভাই বলেন। ধন্যবাদ। আমি একটু জানতে চাচ্ছি যে আমাদের ফরেন পলিসি নিয়ে স্পেশালি কোনো কথাবার্তা বলা যায় কিনা এবং আগামীতে কোনো নতুন ধরনের জোট হতে পারে কিনা, মানে এই ধরনের কোনো পরিকল্পনা এনসিপির আছে কিনা। নতুন জোট বলতে ইন্টারন্যাশনাল জোট? ইন্টারন্যাশনাল জোট, এটা সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে হতে পারে কিংবা ফরেন পলিসির জায়গা থেকে হতে পারে, বা আমাদের মিলিটারি ডক্ট্রিন, সিকিউরিটি ডক্ট্রিনে কোনো চেঞ্জ আসতে পারে কিনা, মেজর কোনো পরিবর্তন আসতে পারে কিনা, এই বিষয়গুলোকে একটু সামান্য কিছু যদি ইঙ্গিত দেওয়া যায় সেটা মন্দ হয় না। ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ আলাদ ভাই। আমি শুধু অ্যাড করে দিয়ে দিব, দেন আলাউদ্দিন ভাই ক্যান প্রবলি এক্সপান্ড। আমাদের আহ্বায়ক বলেছেন আমাদের দ্বিতীয় যে থিমটা আমাদের এই ইশতেহারের সেটা হচ্ছে যে ডিগনিটি, মর্যাদা। সুতরাং আমাদের ফরেন পলিসির অন্যতম
ফিলোসফি হবে যে আমরা একটা স্বাধীন রাষ্ট্র, সার্বভৌম একটা রাষ্ট্র হিসেবে কিভাবে আমরা মর্যাদার সাথে আমরা ইন্টারন্যাশনাল স্টেজে নিজেদের জাহির করতে পারি। আর দ্বিতীয়টা যেটা জোটের ক্ষেত্রে, অবভিয়াসলি ইটস এ ভলাটাইল ওয়ার্ল্ড, বাট উই উইল বি ওপেন টু আইডিয়াস, যেখানে আমাদের পারস্পরিক যে আমাদের ডেভেলপমেন্ট সেটা ইকোনমির উপর ডিপেন্ড করে হতে পারে। সিকিউরিটি ইজ ভেরি ক্রুশিয়াল, সো টাইম উইল সে অন দ্যাট। আমি কুইকলি বলবো আলাউদ্দিন ভাই এই ব্যাপারে একটু আলোকপাত করতে। আলাউদ্দিন ভাই। থ্যাংক ইউ দীপু ভাই। আমরা মনে করি যে আত্মমর্যাদাশীল ফরেন পলিসির জন্য স্ট্রং ডিফেন্স প্রয়োজন। সেই প্রেক্ষিতে কিন্তু আগামী 5 বছরের মধ্যে আমরা কি করব আমাদের সুস্পষ্ট আমাদের পরিকল্পনা আমরা উপস্থাপন করেছি, এবং আমাদের ফরেন পলিসিটা হবে লুকিস্ট ফরেন পলিসি। কারণ আমরা মূলত এখন যেভাবে দেখছি যে বাংলাদেশের বঙ্গোপসাগর কেন্দ্রিক যে বৈশ্বিক প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে আমরা এই বিষয়ে সচেতন। একই সাথে আমরা আসিয়ানের সাথে যোগাযোগ স্থাপন এবং আসিয়ানের পূর্ণকালীন মেম্বার হওয়ার জন্য আমরা চেষ্টা করব। আর পাশাপাশি ইন্টারনালি আমাদের ডিফেন্সকে শক্তিশালী করব, কেননা একটি স্ট্রং ডিফেন্স ব্যতীত স্ট্রং ফরেন পলিসি পসিবল না। ধন্যবাদ। থ্যাংক ইউ আলাউদ্দিন ভাই। আর কি কোনো প্রশ্ন ছিল? প্লিজ জি, মাইক্রোফোনটা যদি দিন, আপনার নাম, আপনার প্রতিষ্ঠানের নাম বলে যদি সংক্ষিপ্তভাবে প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম, আমার নাম শিপুন হাবিব, আমি দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার। আমি মনিরা শারমিন আপুর কাছে একটা প্রশ্ন জানতে চাই। শ্রদ্ধেয় নাহিদ ভাই এবং যেই অসাধারণ ইস্তেহার 36টি পয়েন্ট উপস্থাপন করেছেন আপনারা, আপনাদের হাতে খুব একটা বেশি সময় নেই নির্বাচন অবধি পর্যন্ত। সেই ইস্তেহারের যেই পলিসিগুলো কিভাবে বাস্তবায়ন করবেন সেটা মাঠ পর্যায়ে, এবং আপনাদের যে 30 জন প্রার্থী আছেন সেই প্রার্থীরা কিভাবে অল্প সময়ের মধ্যে সেটা জনগণের মধ্যে প্রচার করবেন, জনগণের মাধ্যমে স্থাপন করবেন, বিশ্বাস গ্রহণ করবেন, সেটা আমি মনিরা আপুর কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ শিপন ভাইকে, অসংখ্য ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। দেখেন, আমরা কিন্তু অলরেডি আমাদের যে 30 জন প্রার্থী আছেন তারা কিন্তু দুইভাবে এই ইশতেহারটা কিন্তু অলরেডি তাদের কাছে ছিল। তারা কিন্তু অল্প অল্প করে সাধারণ মানুষের মধ্যে দিয়ে এই কথাগুলো বারবার করে বলছে। এটা গেল ন্যাশনালি, এটা আমাদের ন্যাশনাল জায়গা থেকে ইশতেহার। কিন্তু আরও গুরুত্বপূর্ণভাবে আমাদের কিন্তু স্থানীয় ইশতেহার নিয়ে আমাদের প্রার্থীরা কাজ করছেন। আমাদের 30টি অঞ্চলে, মানে 30টি কনস্টিটিউয়েন্সিতে তাদের কিন্তু স্থানীয় ইশতেহার আছে। প্রত্যেক প্রার্থীর একটা করে ইশতেহার আছে। তারা স্থানীয়ভাবে তার চাহিদা এবং সক্ষমতার ভিত্তিতে সেই ইশতেহারগুলো তাদের মতো করে প্রতিশ্রুতি দিচ্ছেন, এবং ন্যাশনাল জায়গা থেকে এই ইশতেহারগুলো আসলে আমরা আজকে তো একটি খুব মানে সফিস্টিকেটেড একটা প্রোগ্রামের মাধ্যমে এটি লঞ্চ করলাম, কিন্তু এটি আরও সহজভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য আমাদের ন্যারেটিভ টিম অলরেডি কাজ করছে। সুতরাং এই ইশতেহারগুলো আমরা মোটা দাগে যে ইশতেহারগুলো 36টি ইশতেহারের কথা বলছি, এটি কিন্তু আমরা আরও সহজ ভাষায় একদম গ্রাম থেকে গ্রামাঞ্চলে যে এনসিপি যদি সরকার গঠন করে বা এনসিপির কি স্বপ্ন, এনসিপি তরুণদের দল, এই দলের আসলে কি ন্যারেটিভ সাধারণ মানুষকে দিতে চায়, সামনে তাদের কি স্বপ্ন, এগুলো কিন্তু খুব সহজভাবে সাধারণ ভাষায় একদম গ্রাম থেকে গ্রামাঞ্চলে একটা ইউনিয়ন পর্যন্ত যাতে আমরা এটি পৌঁছে দিতে পারি, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মনিরা। ফার্দার আর কোনো প্রশ্ন? একজন সাকিব প্রত্যয় ফ্রম সেন্ট্রিস নেশন, shall I say? হাই, বাংলায় প্রশ্নটা করি। সো আমরা আজকে শুনলাম যে আগামী 5 বছরের মধ্যে যেটা বাস্তবায়নযোগ্য সেগুলোই শুধু ইশতেহারে তুলে ধরা হয়েছে। আমরা এটাও জানি যে এনসিপি শুধুমাত্র 30টা আসনে নির্বাচন করছে, 300টা আসনে নয়। তো এনসিপি সরকারের একটা পার্ট হলেও খুব ক্ষুদ্র একটা পার্ট হবে। সেক্ষেত্রে জামায়াতের যে ইশতেহার আমরা দেখেছি, জামায়াতের ইশতেহারের সাথে বেশ কিছু ডিফারেন্স আছে, সেটা কিভাবে সমন্বয় করা হবে এটার কোনো ধারণা দিতে পারবেন কি? জামায়াতের ইশতেহারের সাথে এনসিপির যে 11 দলীয় জোটের সাথে এনসিপির ইশতেহারের যে ডিফারেন্সটা আছে সেটা কিভাবে সমন্বয় করা হবে যদি এনসিপি সরকার গঠনের অংশ হতে পারে? ঠিক আছে, I'll quickly touch on it before I pass into ইশতিয়াক আকিব। আমরা অবভিয়াসলি আমাদের যে স্বতন্ত্রভাবে আমাদের যে অবস্থান, আমরা কিভাবে আমাদের যে পলিসিগুলো এক্সিকিউট করব, সেটা হোক সংসদে,
অথবা সংসদের বাইরে থেকে ক্যাম্পেইন করে এই স্বকীয়তাটা আমরা বজায় রাখবো এবং ওই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের থাকবে আমাদের জোটের যে নির্বাচনী ঐক্যের যে পার্টনার্স যারা আছেন। ইশতিয়াককে বলবো আমি ফার্দার এলাবোরেট করার জন্য। থ্যাংক ইউ। আপনার কোয়েশ্চেনটা হচ্ছে খুবই রিলেভেন্ট। এখানে জোট বাই ডিফল্ট একটা কম্প্রোমাইজের একটা নাম, রাইট? তো এনসিপির আমরা যখন সরকার গঠন করব, সরকারের একটা অংশ হবে এনসিপি। তো সরকারের অংশ হিসেবে মন্ত্রিপরিষদ এবং এনসিপি যেসব মন্ত্রণালয় থাকবে সেখানে আমাদের এনসিপির সরকারের যারা অংশ হবেন তারা হচ্ছে এই ইশতেহারের আলোকে তারা পলিসি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবেন। এবং আমরা যখন সরকারের পলিসি যখন তৈরি করব তখন এনসিপির স্টান্স হবে এই ইশতেহারের ভিত্তিতে। এটা হচ্ছে সরকার। 2, এনসিপির যে কজন এমপি নির্বাচিত হবেন তারা সংসদে যখন কোনো বিল নিয়ে আলোচনা করবেন তখন তাদের স্টান্স হবে এই ইশতেহারের ভিত্তিতে। তারা যখন বিলে ভোট দিবেন সেই ভোটটা হবে এই ইশতেহারের যে স্টান্স তার ভিত্তিতে। এবং তৃতীয়ত, এনসিপি পার্টি হিসেবে যেহেতু এই জোটটা আদর্শিক না, এনসিপির নিজস্ব আদর্শ আছে, যেজন্য আমরা হচ্ছে একটা আলাদা দল। তো আগামী 5 বছর এনসিপি সরকার, সংসদ এর বাইরেও দল হিসেবে এনসিপি এই দাবিগুলোর পক্ষে অবস্থান নেবে। এই জন্য হচ্ছে আমাদের ইশতেহারটা ঘোষণা করা। ধন্যবাদ। থ্যাংক ইউ ইশতিয়াক। আই থিঙ্ক আমাদের অন্য ফার্দার কোনো প্রশ্ন নাই। আমি সবাইকে ধন্যবাদ জানাবো এবং আমি ফর্মালি ধন্যবাদ রাখতে চাচ্ছি আমাদের কমিটির অন্যান্য যারা মেম্বার ছিলেন, মুনা হাফসা, এরপরে তৌকির আজিজ, আর আমাদের তুহিন এবং অন্যান্য যারা ছিলেন, ইশতিয়াক আকিব থেকে শুরু করে আর কে ছিলেন, সাইফুল ইসলাম, সবাইকে ধন্যবাদ। জাহিদ হাসান। সো আমি আলাউদ্দিন ভাই, মনিরা এবং আমাদের কমিটির বাইরে থেকেও অনেক হেল্প করেছেন। তাহসিন রিয়াজ ভাই স্পেশালি একটা বিগ ক্লাব দিতে হবে তাহসিন রিয়াজ ভাইকে, যার জন্য আসলে ইভেন্টটা পসিবল হয়েছে। অ্যান্ড অফকোর্স আমাদের ফরহাদ সোহেল, আমাদের অ্যানাদার স্টার ইন আওয়ার পার্টি। ধন্যবাদ আপনাদের সবাইকে এটা পসিবল করার জন্য। ধন্যবাদ। এনজয় ইউর মিল। ভাই মঞ্চটা ছেড়ে দিতে হবে প্লিজ, আই রিকোয়েস্ট প্লিজ মঞ্চটা ছেড়ে দিতে হবে। আমরা একটা গ্রুপ ফটো নিব, ইশতেহার টিম, আমাদের কেন্দ্রীয় কমিটি, ইশতেহার টিমের সদস্যরা থাকবেন। ভাই এখানে ইশতেহার টিমের সদস্যরা ছাড়া আর কেউ আইসেন না প্লিজ, আই রিকোয়েস্ট। এরপর আমরা আরেকটা ছবি নিব ইশতেহার টিমের পর, তাহলে চলে আসেন। ইশতেহার টিমটা আগে, ইশতেহার টিম। দেখি ভালোই লাগে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। মঞ্চে ইশতেহার টিমের লোক ছাড়া কেউ উঠবেন না, আমি রিকোয়েস্ট করছি সবাইকে প্লিজ।
ব্যাকড্রপে কেভিটা দেন, ব্যাকড্রপে স্ট্যাটিক কেভিটা দেন। হ্যাঁ, এটা থাকবে, এটা থাকবে। ভিডিওটা না, আরেকটা স্ট্যাটিক আছে যেটা, সেটা ব্যাকড্রপে স্টিলটা দেন, স্টিলটা দেন। হ্যাঁ, এটা থাকবে। এই পাশ থেকে নেন, এই পাশ থেকে শোন ভাই, এই পাশ। আকিব ভাই, নাইস ইভেন্ট, নাইস জব। নাইস জব তো আপনি করছেন, আপনার যা সামনে 2 দিন ঘুমাবো আর কি। হ্যাঁ, আকিব ভাই, হ্যাঁ, আপনার ঘুমানো উচিত, আমি মাঝখানে একদিন ঘুমাই নিছি। আমি 2 দিন ঘুমাবো। আমি সেদিন ক্যামেরা আইনের সাথে যদি চোখ এখন আমাদের কাজ নাই, এখন কোনো বোর্ডের কাজ। এখন দেখেন কিসে যাইতে হবে। এইভাবে বলে গেলে হবে ভাই? ঠিক না, ঠিক না, ঠিক না। শাহজাহান ভাই, শাকির, ওই ক্লিয়ার টিমটা থাকতে বলো, ক্লিয়ার। শাহজাহান ভাই, সামনে আসেন। এরপর আমরা দক্ষিণ যাবো। আলাউদ্দিন ভাইরে ডাকেন। আলাউদ্দিন ভাইরে কোন আপনারা হ্যাঁ, আলাউদ্দিন ভাই, সবাই আপনার আমার সাথে, আমার সাথে। ভাই, আমরাও তো সেলফি নেই।
আসছেন? আলহামদুলিল্লাহ। আমির ভাই